আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাহিয়ান, সামিহা, রাফি, প্রভা, কি অবস্থা তোমাদের সবাই? সাউন্ড শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে ওকে। মৌ ভালো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা গত ক্লাসে কি কি পড়েছিলাম মনে আছে সবার? ওকে, অল ক্লিয়ার। জারিফ, দিব্য, সাউন্ড কি ক্লিয়ার না? ওকে ওকে, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, তাইলে আমরা কি শুরু করতে পারি এখন? ওকে, আমরা শুরু করে দিচ্ছি তাইলে। তো গতবার হচ্ছে আমরা অনেকগুলা পর্ব, তারপর হচ্ছে তোমাদের পর্বের কয়েকটা পর্ব আমরা ডিটেলসও পড়ছি। আজকে হচ্ছে আমাদের শুরু হবে থেকে, অ্যানেলিডা থেকে। তো অ্যানেলিডা থেকে হচ্ছে আমাদের পড়তে হবে। তো প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের সেকেন্ড লেকচারে সবাইকে ওয়েলকাম। তাহলে এটা হচ্ছে আমাদের S3 প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তো প্রথম যে পর্ব আমরা আজকে পড়বো সেটা হচ্ছে অ্যানেলিডা। অ্যানেলিডা আমরা আজকে তার সাউন্ড আটকে পড়ছে। আচ্ছা, একটু নেট নেট ডিস্টার্ব হয়তো তোমাদের দিক দিয়ে, এদিক দিয়ে ঠিক আছে? তাহলে আমরা আজকে প্রথম কি দিয়ে শুরু করতেছি? অ্যানেলিডা দিয়ে। অ্যানেলিডা, এই দেখো, অ্যানেলিডা শব্দকে যদি যদি আমরা ভাঙি, তাহলে আমরা কি পাবো? অ্যানুলাস। অ্যানুলাস মানে কি? আংটি। আংটি কিরকম? এই যে গোলাকার আংটি, অর্থাৎ এরা হচ্ছে কিরকম? এদের হচ্ছে যে খণ্ডগুলা থাকে সেগুলো হচ্ছে গোল কয়েকটা খণ্ড নিয়ে হচ্ছে এরা কি একটা পুরা দেহটা গঠিত। অর্থাৎ এদের শব্দের যে অরিজিনটা অ্যানুলাস, সেটা হচ্ছে কি? আংটি। তাহলে প্রথম বৈশিষ্ট্যের দিক দিয়ে যদি আমরা তাকাই, এরা কিরকম? এদের দেহটা হচ্ছে নলাকার, খণ্ডায়িত, এবং প্রতিটা খণ্ডে সিটা, প্রতিটা খণ্ডে সিটা তাকে, যা চলাচলে সাহায্য করে। তাহলে দেহ কিরকম? নলাকার, অর্থাৎ টিউব, টিউব লাইক, এবং সেগমেন্টেড, এবং সেগমেন্টেড। আমরা যদি একটু চিত্রটা দেখি, এই দেখো, এখানে দেখো, এই যে কিছু খণ্ডায়িত, খণ্ডের মতো দেখা যাচ্ছে না? খণ্ডের মতো দেখা যাচ্ছে না? আর এই যে পুরা যে প্রাণীটা, সেটা দেখো একটু কিসের মতো? টিউবের মতো, একটা টিউবের মতো। একটু কিসের মতো? টিউবের মতো। সেজন্য আমরা বলতেছি এই যে অ্যানেলিডা পর্বের যত ধরনের প্রাণী আছে তারা হচ্ছে কিরকম? নলাকার এবং খণ্ডায়িত, এবং প্রতিটা খণ্ডে কি থাকে? চলাচলের জন্য সিটা। সিটা আমাদের যেমন পা থাকে, ঠিক তেমনি এই যে অ্যানেলিডা পর্বের যে প্রাণীগুলা, তাদের ক্ষেত্রে কি থাকে? সিটা থাকে। এই সিটা দিয়ে হচ্ছে তারা কি করে? চলাচল করে। একটা বিশেষ তথ্য হচ্ছে, আমাদের যে যোগ, যোগের ক্ষেত্রে কিন্তু কোনো কি থাকবে না? সিটা থাকবে না। অর্থাৎ অ্যানেলিডা পর্বের সব প্রাণীদের হচ্ছে কি থাকবে? এই সিটা থাকবে, যাতে তারা কি করতে পারে? চলাচল করতে পারে, লোকোমোশন করতে পারে, মুভমেন্ট করতে পারে। কিন্তু জুকের ক্ষেত্রে, অর্থাৎ লিচের ক্ষেত্রে কোনো ধরনের কি থাকবে না? সিটা থাকবে না। তাহলে এটা মনে থাকবে কিনা? অ্যানেলিডা পর্বের প্রাণীরা কি দিয়ে চলাচল করে? সিটা দিয়ে। সিটা কার থাকবে না? সিটা থাকবে না হচ্ছে জোকের। আচ্ছা, সিটা কি? সিটা, এ দেখো, আহ মনে করো হচ্ছে, মনে করো হচ্ছে এটা একটা তোমার কি, এটা তোমার কেঁচু বা অ্যানেলিডা পর্বে একটা প্রাণী। এই দেখো, এই প্রাণীটা কিরকম? নলাকার বা খণ্ডায়িত। নলাকার এবং খণ্ডায়িত। এই দেখো, প্রত্যেকটা খণ্ড, এই পুরা প্রাণীটা বিভিন্ন খণ্ডে কি বিভক্ত, এবং এর প্রতিটা খণ্ডের নিচে খুব ছোট, একদম ছোট। এটা কিন্তু মানে আমরা খালি চোখে কিন্তু তেমন দেখতে পাই না, কারণ এই সিটা যেটা, সেটা কিন্তু অনেক ছোট। এই সিটা থাকে, এই সিটার মাধ্যমে তারা কি করে? এই সিটার মাধ্যমে তারা হচ্ছে চলাচল করে, মুভ করে, এক স্থান থেকে আরেক স্থানে মুভ করে। সিটা জিনিসটা বুঝলা কিনা?
সিটা হচ্ছে দেখতে কিরকম। সিটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে দেখি না, আমরা যখন কোনো একটা ক্যাচু দেখি তখন কিন্তু সিটা দেখে বুঝতে পারি না। কিন্তু যখন তুমি হচ্ছে খুব একদম কাছে নিয়ে দেখো বা অণুবীক্ষণ যন্ত্র যদি দেখো তাহলে এসিটা তা দেখা যায়। এসিটা হচ্ছে খুব ছোট, সেজন্য দেখা যায় না। এবং প্রতিটা খণ্ডের নিচে হচ্ছে এই পায়ের মতো এসিটা গুলা থাকে, এগুলোর মাধ্যমে হচ্ছে তারা কি করে, চলাচল করে, লোকোমোশন করে। বুঝছো এখন? জাস্ট এটুকু মনে রাখো যে ওদেরকে আমাদের ক্ষেত্রে পা আছে, ওদের ক্ষেত্রে কি আছে, সিটা আছে, কিন্তু যুগের ক্ষেত্রে কি নাই, সিটা নেই। আর যুগ কেমনে চলাচল করে সেটা হচ্ছে যুগের খণ্ডগুলো হচ্ছে একটা থেকে আরেকটা হচ্ছে খুব কি একটা স্পেশাল জিনিস দিয়ে লাগানো থাকে। যখন যখন ওই খণ্ডগুলো যখন সংকুচন প্রসারণ করে তখন যুগটা কি করতে পারে, চলাচল করতে পারে। কিন্তু অন্যান্য যেসব প্রাণী আছে অ্যানেলিডা পড়বে সেগুলোর ক্ষেত্রে কি থাকবে, সিটা থাকবে। ওকে, এখন সেকেন্ড পয়েন্টে আসো, নেফ্রেডিয়া। নেফ্রিডিয়া নেফ্রিডিয়া নামক কি থাকবে, রেশন অঙ্গ। নেফ্রিডিয়া নামক স্ক্রিটরি অর্গান থাকবে, স্ক্রিটরি অর্গান থাকবে। তাহলে আমার যে অ্যানেলিডা পড়বে, অ্যানেলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম কি, নেফ্রিডিয়া, এটা মনে রাখবা। আচ্ছা, সিটা এই যে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা বলো তো আমাদের, আচ্ছা রেশন অঙ্গ মানে কি? রেশন অঙ্গ হচ্ছে যে অঙ্গের মাধ্যমে একটা শরীরের বর্জ্য পদার্থ কি হয়, নিষ্কাশন হয়। রেশন মানে হচ্ছে কি, বর্জ্য পদার্থ, বর্জ্য পদার্থ বা ওয়েস্ট প্রোডাক্ট, ওয়েস্ট প্রোডাক্ট। যেমন হচ্ছে আমাদের মূত্র, আমাদের মূত্র, যে অঙ্গের মাধ্যমে মূত্র কি হয়, বাইরে নিষ্কাশিত হয়, সেটা হচ্ছে কি এক্সক্রিটরি অর্গান বা রেচন অঙ্গ। যেমন আমাদের ক্ষেত্রে কি কিডনি, মানুষের ক্ষেত্রে কি কিডনি। ঠিক তেমনি অ্যানেলিডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে এই যে রেশন অঙ্গ বা এক্সক্রিটরি অর্গান সেটা হচ্ছে কি নেফ্রিডিয়া। বুঝছো কিনা আবার? আমাদের ক্ষেত্রে যেমন মূত্র নিষ্কাশনের জন্য বা বর্জ্য পদার্থ নিষ্কাশনের জন্য যেমন কিডনি আছে, অ্যানেলিডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে সেটা কি, নেফ্রিডিয়া। ওকে, 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 ক্লিয়ার। এই যে দেখো, এর উদাহরণ হিসেবে কি কি আছে, কেঁচু, আর্থওর্ম এবং জোক, লিচেস। ঠিক আছে, এই চিত্র দেখে বুঝতে পারবে কিনা, চিত্র দেখে বুঝতে পারবে কিনা। এই যে এটা হচ্ছে একটা কি, টিউবিউলার বা নলাকার, এবং এর কি দেহটা বিভিন্ন খণ্ডে বিভক্ত, বিভিন্ন খণ্ডে বিভক্ত। এবং এটা চলাচলের জন্য কি থাকবে, সিটা থাকবে। আর এটার যে রেশন অংশ সেটা কি, নেফ্রিডিয়া। এই তিনটা পয়েন্ট মনে রাখবা। আর এমসিকিউর জন্য, অর্থাৎ তোমার যে বহু নির্বাচনী প্রশ্ন সেটার জন্য মনে রাখবা হচ্ছে কি, জোকের ক্ষেত্রে কিন্তু কি থাকবে না, সিটা থাকবে না, এটা মাথায় রাখবা। জোকের ক্ষেত্রে সিটা থাকবে না। ওকে, 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 সাইন্টিফিক নাম লাগবে না রে। কেল্লা হোয়াট? ওকে, আচ্ছা উদাহরণ কেল্লা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নেই, হবে, হবে। আচ্ছা, নেক্সট, এর পরের পর্ব, এটা হচ্ছে কি আর টু প্রোডা। এই পর্বের প্রথম প্রশ্ন যদি কাউকে করা হয় তাহলে সেটা কি, প্রথম প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম পর্ব। যদি বলা হয় প্রাণী জগতের যতগুলা পর্ব আছে সবগুলার মধ্যে কোন পর্ব সবচেয়ে বৃহত্তম, বা কোন পর্বে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী আছে, কোন পর্বে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী আছে, বা কোন পর্ব সবচেয়ে বৃহত্তম, লার্জেস্ট পাইলাম, সেটা হচ্ছে কি আমার আর্থ্রোপোডা। সবচেয়ে সবচেয়ে বৃহত্তম হয় না রে, বৃহত্তম পর্ব, এটা কি বৃহত্তম পর্ব বা লার্জেস্ট ফাইলাম। ওকে, তাহলে আমরা যে 9টা পর্বের কথা বলেছি গত ক্লাসে, সবগুলার মধ্যে, এই সবগুলা পর্বের মধ্যে আমার এই আর্থ্রোপোডা পর্বটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম পর্ব। ঠিক আছে, তারপর আসি, এই যে আর্থ্রোপোডা পর্ব সেটা দেহ হচ্ছে বিভিন্ন অঞ্চলে কি থাকবে, বিভক্ত থাকবে। এবং এই যে এই শব্দটা যদি আমরা একটু ভাঙি, যে আর্থ্রোপোডা, আর্থ, আর্থ মানে কি সন্ধি, সন্ধি জয়েন্ট। আর পোডা, পোডাস মানে কি পা। আর্থ্রো মানে সন্ধি, আর পোডাস মানে কি পা।
অর্থাৎ এদের কি থাকবে, সন্ধিযুক্ত পা থাকবে। সন্ধিযুক্ত পা থাকার কারণে এদেরকে কি বলা হচ্ছে, আর্থ্রোপোডা। দেহে বিভিন্ন অঞ্চলে বিভক্ত এবং সন্ধিযুক্ত কি থাকবে, উপাঙ্গ, অর্থাৎ জয়েন্ট অ্যাপেন্ডিজেস থাকবে, জয়েন্ট অ্যাপেন্ডিজেস থাকবে। ঠিক আছে। আর এদের মাথা কি থাকবে, এক জোড়া পুঞ্জাক্ষী এবং অ্যান্টেনা থাকে। দাঁড়াও, এ দেখো, মনে করো হচ্ছে এটা একটা আরশোলা বা তোমার ঘাস পড়ে। ওকে, এদের কি থাকবে, অ্যান্টেনা থাকবে। কি থাকবে, অ্যান্টেনা। ঠিক আছে। তারপর এদের কি আছে, সন্ধিযুক্ত কি আছে, এদের সন্ধিযুক্ত পা আছে। সন্ধিযুক্ত পা আছে বলতে কি বোঝায়, এ দেখো, এদের পায়ে হচ্ছে কি, মানে কয়েকটা সন্ধি যুক্ত থাকবে। যেমন আমাদের হাত বা পা যেমন আছে, এই যে আমাদের হাতে এখানে একটা সন্ধি আছে, জয়েন্ট আছে, বা এখানে একটা শোল্ডার জয়েন্ট আছে, ঠিক তেমনি হচ্ছে তোমার যে এই পর্বে যে প্রাণীগুলো থাকবে সেগুলোর পায়ে বা এদের যে তোমার কি আছে, উপাঙ্গ আছে, সেগুলোর ক্ষেত্রে কি থাকবে, সন্ধি থাকবে। অর্থাৎ এদের পা গুলো বাঁকানো যাবে, সন্ধি থাকার কারণে কি করা যাবে, বাঁকানো যাবে। ঠিক আছে। আর এদের কি থাকবে, দুইটা পুঞ্জাঙ্কি থাকবে। এখন পুঞ্জাঙ্কি কি, আমাদের দেখার জন্য বা আমাদের বিশনের জন্য আমাদের কি আছে, চোখ আছে। এই আর্থ্রোপোডা পর্বের ক্ষেত্রে চোখ না থেকে কি থাকে, পুঞ্জাঙ্কি থাকবে। কি থাকবে, পুঞ্জাঙ্কি থাকবে। তাহলে এটা কি, সন্ধিযুক্ত সন্ধিযুক্ত পা। আর এরা হচ্ছে কি, পুঞ্জাঙ্কি বা কম্পাউন্ড আই। পুঞ্জাঙ্কি বা কম্পাউন্ড আই। এদের পুঞ্জাঙ্কি কেন বলা হয়, চোখ না বলে, সেটাও আসতেছে একটু। আর এটা হচ্ছে কি, অ্যান্টেনা। অ্যান্টেনা অ্যান্টেনা এভাবে থাকবে, সিংয়ের মতো কি থাকবে, অ্যান্টেনা থাকবে। ওকে, এটা কিন্তু সানগ্লাস না। ঠিক আছে। তো পুঞ্জাঙ্কি কেন বলা হয়, কারণ তুমি যখন হচ্ছে এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের যে চোখ বা পুঞ্জাঙ্কি যেটা, সেটাকে যদি একটু আম, কাছে গিয়ে বা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখো, তাহলে দেখবা হচ্ছে এই পুঞ্জাঙ্কি গুলা অনেকগুলা একক নিয়ে গঠিত। এরকম ছোট ছোট, যেগুলো প্রত্যেকটা চোখের মতো কাজ করে, যেগুলো প্রত্যেকটা কিসের মতো কাজ করে, চোখের মতো কাজ করে। এই যে অনেকগুলা চোখের মতো অংশ নিয়ে গঠিত বলে এদেরকে কি বলা হয়, কম্পাউন্ড আই বা পুঞ্জাঙ্কি। তাই এদেরকে চোখ না বলে কি বলা হয়, পুঞ্জাঙ্কি বলা হয়। আমাদের তো কিন্তু একটা চোখ আছে, এই চোখের ভিতরে কিন্তু আর কিছু থাকে না, এই চোখ দিয়ে কিন্তু সবকিছু হয়, বা দুইটা চোখ দিয়ে কিন্তু সবকিছু হয়। কিন্তু এদের এমনি দুইটা চোখের মতো আছে, কিন্তু এগুলা কিন্তু প্রত্যেকটাই আবার অনেকগুলা ছোট 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 কি আই বা আই দিয়ে গঠিত, সেজন্য এটাকে কি বলা হয়, কম্পাউন্ড আই বা পুঞ্জাঙ্কি বলা হয়। ঠিক আছে, বুঝছো এবার? ওর চোখ কয়টা কিন্তু নির্দিষ্ট না, ওর পুঞ্জাঙ্কি কিন্তু দুইটা। এটা এটা মাথায় রাখো, জাস্ট তোমাদের পরীক্ষা আসবে কি, পুঞ্জাঙ্কি দুইটা। হ্যাঁ হ্যাঁ, হাউস ফ্লাই সবকিছু তো হবে, সবকিছু তো হবে। কিন্তু এই যে এতগুলা যে আহ, ছোট ছোট একক আছে এদের পুঞ্জাঙ্কির মধ্যে, সেটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পারবো না। আমাদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এটা কিন্তু কি করতে হবে, দেখতে হবে। ঠিক আছে। তারপর প্রথম লাইনটা কি ছিল, এরা হচ্ছে তিনটা বিভিন্ন অঞ্চলে বিভক্ত থাকে, বিভিন্ন অঞ্চলে কি থাকবে, বিভক্ত থাকবে। যেমন এই অংশটা হচ্ছে কি, আমার মাথা, আর এই অংশটা বা হেড, আর এই অংশটা হচ্ছে আমার বক্ষ বা তুরাক্স, আর এটা হচ্ছে কি আমার অ্যাবডোমেন বা উদর। অর্থাৎ এর বিভিন্ন অংশে কি থাকবে, বিভক্ত থাকবে। জিনিসটা বুঝতে পারছো কিনা? অ্যান্টেনা দিয়ে আরো অনেক কিছু করবে, অ্যান্টেনা সমস্যা নাই। তুমি সর সরোয়া এক হাত দিয়ে লিখেছো আর আমি এই দিয়ে লিখেছি, সমস্যা নাই, এটা কোনো সমস্যা না, যে কোনো একটা দিয়ে লিখতে পারো। আচ্ছা, আরশোলা, আরশোলা মানে হচ্ছে তেলাপোকা। আচ্ছা, আর কোনো, হ্যাঁ, নরম দেহ, এদের যে দেহটা সেটা হচ্ছে একটু নরম হয়। সেজন্য এদের নরম দেহে যাতে সহজে কোনো ধরনের আঘাতপ্রাপ্ত না হয়,
এদের উপর একটা কি থাকে, শক্ত একটা আবরণী থাকবে। এই যে দেখো তোমার তেলাপোকার যে গিয়াটা আছে, পাখনাটা আছে, সেটা যদি সরাও তাহলে দেখবে এখানে একটা হচ্ছে কি, একটু শক্ত টাইপসের একটা আবরণী থাকবে। এই শক্ত টাইপসের যে আবরণী সেটা হচ্ছে কি কাইটিন নির্মিত, কাইটিন কাইটিন সমৃদ্ধ একটা শক্ত আবরণী দিয়ে, একটা কাভারিং দিয়ে এরা কি থাকবে, কভার করা থাকবে। ওকে, তারপর হচ্ছে এদের হচ্ছে কি থাকবে, রেশন অঙ্গ হিসেবে অর্থাৎ এক্সক্রিটরি অর্গান হিসেবে মালপিজিয়ান নালিকা থাকবে। নেফ্রেডিয়া ছিল কোথায়, অ্যানেলিডাতে, আর এদের ক্ষেত্রে থাকবে হচ্ছে মালপিজিয়ান নালিকা। এদের বৈশিষ্ট্যগুলো কি বইতে আছে? অবশ্যই আছে। আর শোনো, এই বৈশিষ্ট্য হয়তো তোমাদের বইয়ে নাই, তবে তোমরা জেনে রাখতে পারো আর কি। আর লাস্টের বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে দেহে রক্তপূর্ণ সিলোম বা গবর হিমোসিল নামে পরিচিত। এই হিমোসিল এটা হচ্ছে তোমার ছোট কোয়েশ্চেন আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে যে হিমোসিল কাকে বলে, হিমোসিল কাকে বলে। দেহের যে রক্তপূর্ণ গবর, দেহের যে ব্লাড ফিল্ড যে সিলমটা রাখবে বা ক্যাভিটি, ব্লাড ফিল্ড ক্যাভিটি, সেটা হচ্ছে কি হিমোসিল, হিমোসিল, হিম, হিমোসিল। এই হিম 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 বলতে ব্লাড বুঝায়, ব্লাড বা রক্ত। আর সিল, সিল মানে হচ্ছে সিলুম বা গবর বা ক্যাভিটি, ক্যাভিটিকে বোঝায়, ক্যাভিটি। ওকে, অর্থাৎ ব্লাড ফিল্ড যে ক্যাভিটি আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের, সেটাই হচ্ছে আবার কি হিমোসিল। হ্যাঁ, মাছিও এ পর্বের, মাছিও এ পর্বের, পিঁপড়াও এ পর্বের, সবকিছু এ পর্বে, বুঝছো? কারণ আমাদের আশেপাশে যত ধরনের পোকামাকড় দেখা যায় বেশিরভাগই হচ্ছে আমাদের আর্থ্রোপোডা পর্বে, কারণ এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম। পৃথিবীর সব জায়গায় কিন্তু এদের কি আছে, বিস্তার আছে। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, সিলুমটা হিমো, বুঝলাম না। আচ্ছা, চিংড়ি, হ্যাঁ চিংড়ি, চিংড়ি। আচ্ছা, চিংড়ি কিন্তু মাছ না, ঠিক আছে। উদর মানে হচ্ছে অ্যাবডোমেন, আমাদের যে পেটকে উদর বলা হয়, বুঝছো? মাছির তো অ্যান্টেনা নাই, খুঁজে দেখো একবার আছে কিনা। আচ্ছা, সিলুমটা বুঝা একটু। এই যে দেখো, আচ্ছা তোমার আমার হৃৎপিণ্ড কয়টা বলো, আমাদের হৃৎপিণ্ড কয়টা, একটু বলো আমাদের হৃৎপিণ্ড কয়টা, হার্ট কয়টা, হার্ট, হৃৎপিণ্ড বা হার্ট কয়টা? একটা, রাফি, ইবতিসাম, সিমরান, জামি, ফারিহা। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। দুইটা না, কিন্তু একটা। কিন্তু গাসপনিয়ার ক্ষেত্রে কিন্তু অনেকগুলা হৃৎপিণ্ড থাকে, প্রায় 7টা মতো কি থাকে, হৃৎপিণ্ড থাকে, এভাবে একটা আরেকটার সাথে লাগানো থাকে। যদিও এটা তোমাদের জানার দরকার নাই, কিন্তু সিলুম যেহেতু জিজ্ঞেস করলে, এই জিনিসটা কি আমাকে সেটা বোঝানো লাগবে তোমাদের। তো এটা উপরে, এদের যে পিঠের দিকে হচ্ছে কি থাকবে, হৃৎপিণ্ড থাকবে। তারপর নিচের দিকে থাকবে হচ্ছে কি, নিচের দিকে থাকবে হচ্ছে তোমার স্নায়ুতন্ত্র। তোমার আমাদের যেমন হচ্ছে ব্রেন আছে বা মস্তিষ্ক আছে, ঠিক তেমন হচ্ছে তাদের হচ্ছে ব্রেন এবং স্নায়ুরজ্জু বা স্নায়ুতন্ত্র থাকবে, অর্থাৎ এদের স্নায়ুটা হচ্ছে নিচ দিয়ে যাবে। এবং মধ্যখানে কি থাকবে, মধ্যখানে থাকবে হচ্ছে আমার, মধ্যখানে আমার থাকবে হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র। আমার যে যেমন হচ্ছে স্টোমাক থাকে, পাকস্থলী থাকে, বা বিভিন্ন অন্ত্র থাকে, ঠিক তাদের এই এই অংশে মধ্যের যে ক্যাভিটিটা, সেখানে কি থাকবে, আমার ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র বা স্টোমাক, ক্ষুদ্রান্ত বিভিন্ন অংশ থাকবে আর কি। তো মোট কথা হচ্ছে এটা যে এদেরকে আমরা যদি 3 ভাগে বিভক্ত করি, উপরের অংশে থাকতে হচ্ছে আমার হৃৎপিণ্ড, মধ্যখানে হচ্ছে আমার কি, আমার যে পরিপাকতন্ত্র, পাকস্থলী হোক, সেটা ক্ষুদ্রান্ত হোক, বৃহদান্ত্র হোক, এবং নিচে হচ্ছে আমার স্নায়ুরজ্জু এবং স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশ। এর বাদ বাকি এই যে ফাঁকা জায়গাগুলো আছে, এই যে ফাঁকা জায়গাগুলো আছে, সেগুলো কি রক্তপূর্ণ থাকে, অর্থাৎ রক্ত দিয়ে পূর্ণ থাকে। এই যে ফাঁকা জায়গা যেগুলা, এই যে ফাঁকা জায়গা, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি সিলোম, সিলোম। এবং এই ফাঁকা জায়গায় রক্ত দ্বারা পূর্ণ থাকায়, এই ফাঁকা জায়গায় কি থাকে, অর্থাৎ সিলোমে কি থাকে, রক্ত থাকে, রক্ত দ্বারা পূর্ণ থাকায় এই পুরা যে ক্যাভিটি, যেটা পুরা যে ফাঁকা জায়গা বা ক্যাভিটি বা গবর যেটা, সেটাকে আমরা কি বলতেছি, হিমোসিল। এবার বুঝলা সিলুম হিমোসিল জিনিসটা কি? অর্থাৎ বডিতে আমাদের যে অর্গান এবং অন্যান্য অঙ্গপাতি বাদে যে খালি বা ফাঁকা গবর বা ক্যাভিটি যেগুলো আছে, সেগুলো হচ্ছে আমার সিলুম। আর সেই সিলুম যদি রক্তপূর্ণ হয়, সেটাকে কি বলি, হিমোসিল। আর আর্থ্রোপোডা
প্রাণীর পর্বতের ক্ষেত্রে সিলুমটা যেহেতু রক্তপূর্ণ, সেটাকে আমরা কি বলতেছি? হিমোসিল। হিমোসিল কিন্তু আমাদের কিন্তু হিমোসিল নেই। এটা কাদের ক্ষেত্রে থাকবে? আর্থ্রোপোডা। ওকে, বুঝছো কিনা বলে আবার? না, ব্যাকটেরিয়া সিলুম থাকবে না। আদ্রিতা, হ্যাঁ হ্যাঁ, যাই যাই যাই। ওকে ওকে, ক্লিয়ার। আচ্ছা, কাইটিন কি? কাইটিন হচ্ছে তোমার হচ্ছে এই যে একটা আবরণী। যেমন আমাদের, যেমন শোনো, আমাদের কি আছে? আমাদের আবরণী হিসেবে স্কিন আছে না? এদের ক্ষেত্রে কাইটিন, জাস্ট এটুকু মনে রাখিও। ওকে, থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, আমাদের হচ্ছে আর্থ্রোপোডা এখানেই শেষ। স্মাইল। দেখি তোমাদের জন্য কুইজ চলে আসলো। এবার এটা আনসার করতে পারবে না দেখি। এটা না পারলে কিন্তু ম্যাচ চলবে। হ্যাঁ, ছত্রাকে কিন্তু কাইটিন আছে। জান্নাতুল, কোনটা বুঝো না বলো? পোলে 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 আনসার, পোলে আনসার দাও, পোলে। ওকে, পোলে আনসার দিও। ভুল করে ফেলেছো নাজিবা, সমস্যা নাই, ভুল তো হবে। সমস্যা না, ভুল হলে সমস্যা না, কিন্তু ভুল ভুল হইতে পারে। পরের বার থেকে ট্রাই করবে যাতে ভুল না হয়। ওকে। মানব দেহে কি সিলুম আছে কিনা? এই বক্ষ মানে তুরাক্স, এই যে আমাদের বুকের যে অংশটা, বক্ষ মানে হচ্ছে বুকের অংশটা, উদর মানে হচ্ছে আমাদের যে পেটের অংশ, বা আমাদের যে কি বলে অ্যাবডোমেন, যেটা সেটা হচ্ছে কি উদর। বুকের যে অংশটা সেটা হচ্ছে কি তোরাক্স বা বক্ষ। ঠিক আছে, আর মাথা তো চিনো, হ্যাঁ। অ্যান্সার কি শো করতেছে? আচ্ছা আচ্ছা, তোমরা হচ্ছে কারেক্ট করেছো যে অ্যানেলিডার বৈশিষ্ট্য, অ্যানেলিডার বৈশিষ্ট্য নয় কোনটা? হুইচ ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যানেলিডা। দেহ নলাকার, দেহ কি টিউবুলার? আমি দেহ টিউবুলার। হ্যাঁ, তাদের আমরা পড়েছি তাদের দেহ টিউবুলার। আমাদের আনসারে কোয়েশ্চেনে জানতে চাচ্ছে হচ্ছে কোনটা বৈশিষ্ট্য নয়, অর্থাৎ যেটা নয় সেটা বের করতে হবে। নেফ্রিডিয়া থাকে, হ্যাঁ তাদের নেফ্রিডিয়া থাকে। জোকে সিটা থাকে, আমি বলেছিলাম হচ্ছে জোকে সিটা থাকে না। অ্যানেলিডা পর্বের অন্যান্য সব প্রাণীদের হচ্ছে কি থাকবে? চলাচলের জন্য সিটা থাকবে, কিন্তু শুধু কিসের ক্ষেত্রে থাকবে না? জুকের ক্ষেত্রে থাকবে না। তাহলে এটা কিন্তু অ্যানেলিডার বৈশিষ্ট্য নয়। তাহলে এটা হচ্ছে কি আনসার? সিটা চলাচলে সহায়তা করে, হ্যাঁ সিটা কিন্তু চলাচলে সহায়তা করে, অর্থাৎ তিনটা হচ্ছে কি অ্যানেলিডার বৈশিষ্ট্য, কিন্তু গ নাম্বার সি নাম্বার যেটা সেটা হচ্ছে কি অ্যানেলিডার বৈশিষ্ট্য না। এটা কিন্তু একটু ব্যতিক্রম, এক্সেপশন, এটা একটু মাথায় রাখবা যে জুকে কি থাকবে না? সিটা থাকবে না। নলাকার মানে হচ্ছে টিউবের মতো, টিউব টিউব। ক্যাচু কিরকম? টিউবের মতো না? হ্যাঁ, নলের মতো বলা যায়। জুবাইয়ের, সমস্যা নাই, ভুল হয়ে গেলে সমস্যা নাই। ওকে ওকে, লিডার বোর্ড কি দিয়ে দিচ্ছেন ভাইয়া? ধন্যবাদ ধন্যবাদ, হিমালয়, সাদ চৌধুরী, নীরা, আহনাফ, হাবিব। থ্যাংক ইউ সবাইকে। যারা পেরেছো আর পারো নাই, দুজনকে থ্যাংক ইউ। একটা এমসিকিউ, কোনো সমস্যা নাই, পারলেও সমস্যা নাই, না পারলেও সমস্যা নাই। ট্রাই করিও যেন হচ্ছে তোমরা আনসারটা যেন করতে পারো। মশাকে আর্থ্রোপোডা, অবশ্যই মশা আর্থ্রোপোডা। মশারও কি আছে না, সন্ধিস্থ পা আছে, দুইটা চোখ আছে, অ্যান্টেনা আছে, দেখিও। ধন্যবাদ। আচ্ছা, আমরা নেক্সট যে পর্ব সেখানে চলে যাই। এবার আসলে হচ্ছে আমাদের মলাস্কা। মলাস্কা। তা মলাস্কা, যে মলাস্কাস, সেটা অর্থ কি? নরম। এবং এটা মাথায় রাখি হচ্ছে এটা দ্বিতীয় বৃহত্তম পর্ব। তাহলে মলাস্কাস অর্থ কি? নরম, অর্থাৎ এরা হচ্ছে নরম পেশিবহুল প্রাণী। এটা হচ্ছে কি নরম, সফট, এবং হচ্ছে মাস্কুলার প্রাণী। তো এদের নরম দেহটি কি দ্বারা? শক্ত কুলস দ্বারা। শক্ত কি দ্বারা আবৃত থাকবে? কুলস দ্বারা আবৃত থাকবে, অর্থাৎ শেল দ্বারা। শক্ত একটা শেল বা খুলস, সেটা দিয়ে কি করা থাকবে? পুরো যে নরম সফট যে বডি, সেটা কি করা থাকবে? খাবার করা থাকবে। এই যে দেখো,
সরি, এটা হচ্ছে তোমাদের কি শামুক। শামুক দেখেছো সবাই? না দেখলে দেখে নাও। আচ্ছা, এটা হচ্ছে স্নেল বা শামুক। এই শামুকের দেখো, এটা হচ্ছে তোমার এই যে অংশটা, এটা হচ্ছে তোমার পেশিবহুল নরম অংশ। আর এই পেশিবহুল যে নরম দেহটা, সেটাকে কে কাভার করে রাখতেছে? একটা শক্ত কুলস বা শেল। একটা শক্ত কুলস বা শেল দ্বারা এটা কি করা থাকতেছে? কাভার বা আবৃত করা থাকতেছে। অর্থাৎ এদের যে নরম পেশিবহুল দেহটা একটা শক্ত শেল বা কুলস দ্বারা কি করা থাকতেছে? আবৃত করা থাকতেছে। বুঝছো? তাহলে এই যে মলাস্কা সেটা হচ্ছে কি নরম, অর্থাৎ এদের যে দেহটা সেটা হচ্ছে কি নরম এবং পেশিবহুল। এই পেশিবহুল হওয়ার কারণে এদের একটা কি লাগবে, সেফটির জন্য বা প্রতিরক্ষার জন্য, যাতে হচ্ছে আহ, সহজে কোনো ধরনের আঘাত না পায়, সেজন্য এরা একটা কুলসের মধ্যে থাকে। ঠিক আছে? হ্যাঁ, টার্টল অবশ্যই হচ্ছে তোমার মলাস্কা। মৌমাছি আর্থ্রোপোডা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তারপর নরম দেহটি সাধারণত কুলস দ্বারা আবৃত থাকে। ওকে, এটা আমরা পাইলাম। এবং পেশিবহুল পা দিয়ে, পেশিবহুল মাস্কুলার মাস্কুলার পা দিয়ে হচ্ছে এরা কি করে? লোকোমোশন বা মুভমেন্ট করে, চলাচল করে। এই যে এদের পা, এটা হচ্ছে এদের পা। এদের যে পাটা সেটা হচ্ছে কি থাকে? মাস্কুলার বা পেশিবহুল থাকবে। তারপর আসি হচ্ছে ফুলকা এবং ফুসফুস দ্বারা এরা কি করে? শ্বসন কার্য। অর্থাৎ এরা হচ্ছে দুইটা অঙ্গ দ্বারা শ্বসন কার্য চালাতে পারে। কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে ফুসফুস থাকবে, আর কিছু কিছু ক্ষেত্রে কি থাকবে? কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে ফুসফুস বা লাং থাকবে, আর কিছুর ক্ষেত্রে কি ফুলকা বা গিল থাকবে। ফুলকা বা গিল থাকবে। শ্বসন কার্য, রেসপাইরেশন, ব্রেদ ইন। ওকে, অর্থাৎ এদের শ্বসন কার্য চালানোর জন্য দুইটা অর্গান থাকতে পারে। কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে ফুসফুস থাকতে পারে বা লাং থাকতে পারে, ফুসফুস বা লাং। আর কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে ফুলকা বা গিল থাকতে পারে। তাহলে বুঝছো এই যে মলাস্কা প্রাণী সম্পর্কে, পর্ব সম্পর্কে আর কোনো ধরনের কনফিউশন আছে কিনা, বা কোনো কিছু জানার আছে কিনা বলো? আর এদের উদাহরণ দেখি, যে শামুক এবং ঝিনুক, স্নেল এবং মাসল। ঠিক আছে? পেশিবহুল বলতে এই যে দেখো, তুমি যদি কোনো শামুক দেখো, তাহলে বুঝতে পারতা যে শামুকটা হচ্ছে একদম, এদের যে কোলেশের ভিতরে যে অংশটা থাকে, এই যে কোলেশের ভিতরে বা বাইরে যে অংশটা থাকে, এটা পুরোটা হচ্ছে একদম নরম, পেশিবহুল। পেশিবহুল মানে মাংসল বলা যায়। আচ্ছা, গিল বা ফুলকা, ফুলকা হচ্ছে তোমার কিছু, ফুলকা এবং ফুসফুস দুটা হচ্ছে একই ধরনের কাজ করবে। দুটার কাজই হচ্ছে কি? শ্বাসকার্য করা, শ্বসনে সহায়তা করা বা শ্বাস নিঃশ্বাস নেওয়া। বুঝছো? তো যারা হচ্ছে জলে থাকে তাদের ক্ষেত্রে ফুলকা, আর যারা স্থলে থাকে তাদের ক্ষেত্রে ফুসফুস শ্বসন কার্যে কি করে? সাহায্য করে। ঠিক আছে? ওকে, ওকে। হ্যাঁ, অক্টোপাস কিন্তু মলাস্কা। ঠিক আছে? উম শামুক কোথায় থাকে? হ্যাঁ, কচ্ছপ মলাস্কা। শামুকের শামুকের পা নেই। শামুকের এই যে মাংসল যে পেশির যেটা আছে, সেটা দিয়ে হচ্ছে চলাচল করে। আর যেটা দিয়ে কোনো প্রাণী চলাচল করে, সেটাকে আমরা কি বলছি? পা। শেষ। পা বলতে যে সব সব প্রাণীদের ক্ষেত্রে যে মানুষের মতো গরুর মতো পা থাকবে, সেটা কিন্তু হবে না। যেমন তুমি যে এতদিন কি জানতে যে কেঁচুরে যে পা আছে, সিটা আছে? ঠিক আছে? সব পা কিন্তু পায়ের মতো না। আচ্ছা, যাই হোক। এবার আসি হচ্ছে আমাদের কি, এবার আসি হচ্ছে আমাদের একাইনোডার্মাটা। একাইনোডার্মাটার যে একাইনোস, সেটার অর্থ কি? কাটা। আর ডার্মা, ডার্মা মানে হচ্ছে কি? ত্বক। একাইনোস মানে কি? কাটা। আর ডার্মা মানে কি? ত্বক। আচ্ছা, 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 কচ্ছপ, হ্যাঁ, কচ্ছপ কিন্তু ভার্টিব্রা। সরি, সরি, সরি। অক্টোপাস মলাস্কা, হ্যাঁ, অক্টোপাস কিন্তু মলাস্কা। আর টার্টল বা কচ্ছপ যেটা, সেটা কিন্তু আমাদের ভার্টিব্রা। উভচর, এমপিবিয়া। সামনে পাবা এটা। ওকে, একাইনোডার্মাটার যে একাইনোস, সেটা কি বললাম? কাটা। আর ডার্মা মানে কি? ত্বক। অর্থাৎ এদের কি থাকবে? কাঁটাযুক্ত দেহ বা ত্বক থাকবে, কাঁটাযুক্ত। স্পাইন, এদের দেহ থেকে কি থাকবে? কাঁটা থাকবে, অর্থাৎ স্পাইন থাকবে। এবং দেহ
5টি সমান ভাগে বিভক্ত। কয়টা সমান ভাগে বিভক্ত থাকবে? 5টি সমান ভাবে বিভক্ত থাকবে, পেন্টামেরাস। এবং পানি সংবহন তন্ত্র থাকবে, ওয়াটার ভাস্কুলার সিস্টেম। এদের পানি সংবহন তন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকবে এবং নালীপথের সাহায্যে কি করবে? চলাচল করবে। টিউব, নালীপথ বা টিউব পিট, টিউব পিট বা নালীপথের সাহায্যে কি করবে? চলাচল করবে। এবার বলতো আমরা অ্যানেলিডা পড়লাম, তারপর হচ্ছে আর্থ্রোপোডা পড়লাম, আর কি পড়লাম? মলাস্কা পড়লাম। আমরা হচ্ছে এই যে 3টা যে পর্ব পড়লাম সেখানে কিন্তু চলাচলের জন্য বিভিন্ন ধরনের কি অঙ্গের নাম পড়লাম। যেমন অ্যানেলিডার ক্ষেত্রে সিটা, তারপর হচ্ছে আমাদের একানুডার্মাটার ক্ষেত্রে হচ্ছে নালীপথ বা টিউব পিট। আবার যে মলাস্কা ছিল সেখানে কি ছিল? পেশিবহুল পা ছিল। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবা। আচ্ছা, আর শোনো যে একাইনোডার্মাটা যেটা, সেটা হচ্ছে একাইনোডার্মাটার যে একাইনোস, সেটা মানে কি? কাটা। আর ডার্মাটা মানে হচ্ছে ত্বক। অর্থাৎ এদের দেহ যে ত্বক আছে সেখানে কি থাকবে? কাঁটা থাকবে, অর্থাৎ কাঁটাযুক্ত দেহ। এবং এদের যে একাইনোডার্মাটা পর্বের যে প্রাণীগুলো থাকবে, একাইনোডার্মাটা পর্বের যে প্রাণীগুলো থাকবে সেগুলোকে 5 ভাগে কি করা যাবে? 5 ভাগে বিভক্ত করা যাবে। 5 ভাগে কি করা যাবে? বিভক্ত করা যাবে। এবং এদের ক্ষেত্রে পানি সংবহন তন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম এবং এদের চলাচলের জন্য, লোকোমোশনের জন্য বা মুভমেন্টের জন্য কি আছে? নালীপথ বা টিউব ফিট আছে। ঠিক আছে। তারপর পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায় না। পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় মানে হচ্ছে ভেন্ট্রাল, আর পৃষ্ঠদেশ মানে হচ্ছে ডরসাল। পৃষ্ঠদেশ বা ডরসাল বা অঙ্কীয় বা ভেন্ট্রাল বলতে কি বুঝি? এই যে দেখো, আমি তোমাদের সামনে দাঁড়ায় আছি। এই যে যে আমার যে বুকের সামনের অংশ বা তোমাদের সামনে যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি? অঙ্কীয় দেশ বা অঙ্কীয় অংশ বা ভেন্ট্রাল অংশ, সামনের বা বুকের দিক। আবার যদি পিছনের যে অংশটা সেটা হচ্ছে কি? পৃষ্ঠদেশ বা পিছনের বা ডরসাল। এই জিনিসগুলো মনে রাখবা, কোনটা ডরসাল, কোনটা ভেন্ট্রাল, বা কোনটা অঙ্কীয় আর কোনটা পৃষ্ঠীয়। এই যে পিঠের দিকে যেটা সেটা হচ্ছে পৃষ্ঠীয়, সামনের দিকে যেটা সেটা কি? অঙ্কীয়। ঠিক আছে। তাহলে পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় এবং পৃষ্ঠদেশ কি করা যায়? নির্ণয় করা যায়, কিন্তু কি নির্ণয় করা যায় না? মাথা চিহ্নিত করা যায় না। কি নির্ণয় করা যায় না? মাথা চিহ্নিত করা যায় না। সকল প্রাণী কি? সামুদ্রিক। সকল প্রাণী সামুদ্রিক, এটা মাথায় রাখবা। যে একমাত্র পর্ব যার সব প্রাণী হচ্ছে কি? সামুদ্রিক। তো এরা হচ্ছে কি? সি বা তোমার ফ্রেশ ওয়াটারে থাকবে না, সিতে থাকবে, সমুদ্রে থাকবে। তাহলে একাইনোডার্মাটা পর্ব সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা? উদাহরণ হিসেবে হচ্ছে তোমার এস্টার ফিশ বা তারা মাছ, সমুদ্র শসা বা এস্টার সমুদ্র শসা বা সি কিউকাম্বার বা তোমার যে তারা মাছ বা এস্টার ফিশ, সেটা হচ্ছে কি? একাইনোডার্মাটা পর্বের উদাহরণ। সমুদ্র শসা মানে যে শসা সমুদ্রে থাকে সেই রকম না। সমুদ্র শসা মানে হচ্ছে এই প্রাণীটার নামই হচ্ছে সমুদ্র শসা, বা এটা দেখতে হচ্ছে শসার মতো বা কিউকাম্বারের মতো, সেজন্য। বুঝছো? এটা দেখতে কিউকাম্বারের মতো, সেজন্য এটার নাম দেওয়া হয়েছে কি? সি কিউকাম্বার বা সমুদ্র শসা। আচ্ছা, নালীপথ এবং পানি সংবহনতন্ত্র নিয়ে তোমাদের প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, জিনিসটা দেখো, তাহলে আমরা আরেকবার দেখবো, যাতে হচ্ছে আমাদের কোনো ধরনের কনফিউশন না থাকে। ঠিক আছে, কোন কালার নেওয়া যায় এটা নেই। তাহলে আমি একটা স্টারফিশ আঁকা ট্রাই করি। এই যে আমার পক্ষে স্টারফিশ। ওকে, এটা একটা স্টারফিশ। হয়েছে কিনা জানি না। ঠিক আছে, এই যে প্রথম যেটা লাইন ছিল সেটা হচ্ছে দেহ কি যুক্ত? কাঁটা যুক্ত। এদের দেহ কি থাকবে? কাঁটা থাকবে। দেহ কাঁটা যুক্ত। এবং দেহকে কি করা যায়? 5টি সমান ভাগে ভাগ করা যায়। এই যে দেখো, তুমি মনে করো তুমি কিন্তু এটাকে কিন্তু চাইলে সমান 2 ভাগে কিন্তু ভাগ করতে পারবে না। দেখো, এই পাশে কিন্তু বেশি থেকে যাচ্ছে আর এই পাশে কম, সেজন্য এটাকে কি করা যাবে না? সমান 2 ভাগে ভাগ করা যাবে না। আবার এটাকে তুমি চাইলে 3টা অংশেও ভাগ করতে পারবে না। আবার তুমি চাইলে এটাকে
4 ভাগেও ভাগ করতে পারবে না, ঠিক আছে? এটাকে 2 ভাগেও ভাগ করতে পারবে না, সমান 2 ভাগেও ভাগ করতে পারবে না, সমান 3 ভাগেও ভাগ করতে পারবে না, সমান 4 ভাগেও কি করতে পারবে না, ভাগ করতে পারবে না। তুমি শুধুমাত্র এটাকে সমান 5 ভাগে কি করতে পারবা, ভাগ করতে পারবা। সমান 5 ভাগে এর পূর্বে সকল প্রাণীকে তুমি সমান 5টা ভাগে ভাগ করতে পারবা, ঠিক আছে? জিনিসটা বুঝছো কিনা আবার? প্রথম লাইন যেটা ছিল সেটা হচ্ছে এদের দেহ তো কি যুক্ত, কাঁটা যুক্ত, আর এদেরকে কি করা যায়, সমান 5টা ভাগে ভাগ করা যায়। এবার আসি, এদের কি থাকে, পানি সংবহন তন্ত্র থাকবে এবং চলাচলের জন্য কি থাকবে, নালীপথ বা টিউব পিট থাকবে। এই জিনিসটা যদি একটু যদি দেখো তাহলে দেখো, এই যে এখানে কিন্তু ছোট ছোট, এই যে দেখো নালীর পদ, এই যে ছোট ছোট পায়ের মতো কিছু জিনিস আছে দেখো, বা এখানে হচ্ছে তোমার নালী এভাবে থাকবে, নালীপথ বা টিউব পিট গুলো হচ্ছে তোমার এই যে এরকম 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 করে থাকবে, অর্থাৎ যাতে হচ্ছে কি করতে পারে, চলাচল করতে পারে। বা তুমি চিরুনি যদি খেয়াল করো, যে তোমার বাসার চিরুনি, যে এখানে হচ্ছে কি থাকে, চিরুনির শলাকা থাকে, বা এই যে একটা চিরুনি, এটা চিরুনি যেমন হচ্ছে এই যে তোমার শলাকা থাকবে, ঠিক তেমনি হচ্ছে এখানে হচ্ছে টিউব পিট থাকবে, যেটা হচ্ছে কি চলাচল করতে পারে, ঠিক আছে? টিউব পিট হচ্ছে জাস্ট পায়ের মতো প্রবৃদ্ধি, কিছু পায়ের মতো কিছু প্রবৃদ্ধি। সমুদ্র শশার ছবি তো নাই আমার। আচ্ছা, এটা হচ্ছে তোমার স্টার ফিশ, এটা হচ্ছে তোমার স্টার ফিশ বা তারা মাছ, ঠিক আছে? তারপর বলা হয়েছে কি, এখানে কি থাকবে, পানি সংবহন তন্ত্র থাকবে। এই যে তোমার যে আহ, তারপর এখানে কি থাকে, তোমার টিউব পিট থাকবে, এখানে টিউব পিট থাকবে, ঠিক এখানে কি থাকবে, টিউব পিট এখানে 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 সবখানে কি থাকবে, তোমার টিউব পিট থাকবে, যেটা দিয়ে সে কি করে, চলাচল করে। টিউব পিট বা নালিকা পথ, সেটাকে কি করবে, এরা চলাচল করবে। এই যে তোমার হচ্ছে তারা মাছের যে পানি সংবহন তন্ত্র, সেটা হচ্ছে তোমার এই সমুদ্রের পানি থেকে, তোমার হচ্ছে বিভিন্ন খাদ্য বা তোমার অক্সিজেন বলি বা প্রয়োজনীয় যেসব জিনিস সে বেঁচে থাকার জন্য লাগবে, সেগুলো হচ্ছে এইগুলা দিয়ে হচ্ছে প্রবেশ করবে। প্রবেশ করার পর তারা এখানে এসে পরিপাক হওয়ার পর এখানে কি তাদের কি থাকে, পায়ুপথ বা অ্যানাস থাকবে, সেখান দিয়ে তারা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। যেহেতু এদের সংবহন তন্ত্রটা পানির উপর নির্ভরশীল, বা এদের সবকিছু খাদ্য গ্রহণ বা অক্সিজেন গ্রহণ, তারপর সেগুলো নিষ্কাশন, সবকিছু একটু পানির সাথে রিলেটেড, সেজন্য এদের যে সংবহন তন্ত্র, সেটা হচ্ছে কি ওয়াটার ভাস্কুলার সিস্টেম বা পানি সংবহন তন্ত্র, ঠিক আছে? ঠিক আছে কিনা? তারা মাছের কি চোখ আছে কিনা? ওয়েট, সি কিউকাম্বারকে 5 ভাগে ভাগ করা যায় কিনা, হ্যাঁ তুমি ছবি দেখে তারপর করা যায় কিনা সেটা তুমি বের করে ট্রাই করিও, ঠিক আছে? আর এ পর্বে কি সকল প্রাণী হচ্ছে কি সামুদ্রিক। আচ্ছা তোমাদের আচ্ছা এখানে বলো তো, আমি 2টা পয়েন্ট সিলেক্ট করে দিচ্ছি তোমাদের, 2টা পয়েন্ট সিলেক্ট করে দিচ্ছি। একটা হচ্ছে এইটা, এটা হচ্ছে তোমার পয়েন্ট নাম্বার এ, আর একটা হচ্ছে এইটা, পয়েন্ট নাম্বার বি। এবার বলো, এ এবং বি এর মধ্যে কোনটা মাথা বা হেড, বলো, দেখি কেউ পারো কিনা। এই যে 2টা পয়েন্ট আমি যে চিহ্নিত করে দিলাম, তার মধ্যে এ এবং বি কোনটাকে মাথা বলতে পারো তুমি? ওকে, অনেকে দেব্য, সাদমান, শাকিন বলছে বি, তারপর নাফিস বলছে বি, তনিমা বললো এ। ওকে 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 ওকে, নন নেদার। ওয়েট, ছেলে পেলে তো চালাক হয়ে গেল দেখি। মরিয়ম, তানজিৎ, দেখি কারা পারে, কয়েকজন মনে হয় পাচ্ছিল, উপরে উঠে গেছে, পাই নাই। এই তো তাকি, নাথিং। ওকে ওকে, এদের এ এবং বি এর মধ্যে কোনোটাই কিন্তু কি না, মাথা না। তাদের কি নেই, মাথা কিন্তু চিহ্নিত করা যায় না, মাথা কি করা যায় না, চিহ্নিত করা যায় না। এই যে তুমি যেটা এ বলতেছো, এটাকে যে মাথা বলছো, এটা কিন্তু মাথা না, এটা হচ্ছে তোমার কি, আমাদের যে পাকস্থলী আছে, এদের পাকস্থলীটা হচ্ছে ঠিক এটা, মধ্যখানে কি থাকে, এদের পাকস্থলী বা পরিপাকতন্ত্র থাকে। আর এগুলা তো তাদের হচ্ছে কি
কর্সিকার মতো, পায়ের মতো। ঠিক আছে, এতে কিন্তু কি করা যায় না, মাথা কিন্তু চিহ্নিত করা যায় না। সো আনসার এ এবং বি কোনোটাই হবে না। ঠিক আছে, ওকে, নন অফ দেম, ইয়েস। তাহলে তাহলে হচ্ছে একাই নোডারমাটার মধ্যে আর কোনো প্রশ্ন আছে কি তোমাদের? নন অফ দেম, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। দেখি আবার কুইজের আনসার দাও, তারপর ব্রেক দিব। অঙ্কীয় হচ্ছে ভেন্ট্রাল লিখে দিয়েছিলাম আগে, দেখো একটু ট্রাই করো। নো ব্রেক নিডেড, আরে ব্রেক লাগবে তো, কি বলো? এদের কিন্তু মাথা নেই সেটা বলা যাচ্ছে না। এদের কি বলা যায় না, এদের হচ্ছে জাস্ট এটা যে এদের মাথা কোন জায়গায় আছে সেটা কিন্তু চিহ্নিত করা যায় না, তুমি বাইরে থেকে কিন্তু দেখতে পারবে না। বাইরে থেকে দেখে কিন্তু বুঝতে পারবে না যে এদের মাথায় কোন জায়গায় আছে। ঠিক আছে, যেমন আমাদের কিন্তু দেখে বুঝে যায় যে এটা কিন্তু মাথা, সেটা বুঝে যায়, কিন্তু এটা কিন্তু বুঝতে পারবে না তুমি, এটা হচ্ছে কথা। ওয়াও, সবাই সবাই তো দেখি অনেক পড়াশোনার জন্য আগ্রহী। থ্যাংক ইউ সবাইকে, যে ব্রেক নট নিডেড। আচ্ছা, বলে অনেকে দাগায় দাও উল্টা পাল্টা, সমস্যা নাই। দু একটা ভুল হয়ে যেতে পারে, ভুল না হলে সঠিক কেমনে তুমি পরবর্তীতে সেটা মাথায় রেখে তুমি দাগাবা। ভুল হইতে পারে, সমস্যা নাই, ভুল হোক। আচ্ছা, সমস্যা না, মারামারি করিও না তোমরা, ব্রেক হবে ব্রেক হবে। খুব বেশিও হবে না, খুব কমও হবে না, যাতে সবাই খুশি থাকো আর কি। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর জিজ্ঞেস করলে ভালো আছো। আচ্ছা, তাহলে এটার আনসার কি দাগানো শেষ তোমাদের? আনসার ডান, ওকে, আমি লিডার বোর্ড দেখি। জায়েবুল সাদাত, লামিয়া, শোভন, মিসবা, নাফিস, প্রাঞ্জল, প্রান্ত, সবাইকে থ্যাংক ইউ। তো এখানে হচ্ছে তোমাদের তোমাদের হচ্ছে 80% ছেলে পেলে হচ্ছে আনসারটা কি দাগাইছো, একাই নুরার মাটা। আমিও এটা দাগাইলাম, তোমরা যেরকম দাগাচ্ছ আমিও সেরকম দাগাই দিলাম, যাও। হ্যাঁ, সমুদ্র শসা অর্থাৎ সি কিউকাম্বার কোন পর্বের প্রাণী? একাই নুরার মাটা, একাই নুরার মাটা। ঠিক আছে, একাই নুরার মাটা পর্বের প্রাণী হচ্ছে কে? সি কিউকাম্বার বা সমুদ্র শসা। তো যারা হচ্ছে কেউ কেউ হচ্ছে তোমার সি দাগাইছো, যে অ্যানেলিডা, অ্যানেলিডা কেন হবে? অ্যানেলিডা হচ্ছে তোমার আচ্ছা, তোমরা কমেন্ট করো তো অ্যানেলিডা পর্বের কোন কোন প্রাণী আছে, যে কয়েকজন কিন্তু অ্যানেলিডা দাগাইছো তোমরা। ক্যাচো, ইয়েস ক্যাচো, জোক, ওকে, হ্যাঁ ক্যাচো জোক এগুলো হচ্ছে কি তোমার, না আর তোর, ঠিক আছে। শামুক, শামুক কেন হবে? শামুক তোমার, শামুক, স্নেল, তারপর হচ্ছে তোমার তোমার আর কি আছে, শামুক আছে, তারপর হচ্ছে তোমার ঝিনুক আছে, এগুলো হচ্ছে তোমার মলাস্কা। এগুলো হচ্ছে মলাস্কা, এগুলো হচ্ছে অ্যানেলিডা না, অ্যানেলিডা না। ঠিক আছে, তেলাপোকা হচ্ছে তোমার আর্থ্রোপোডা, তেলাপোকা হচ্ছে তোমার কি, আর্থ্রোপোডা। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটা ব্রেক নিতে পারি। আমরা হচ্ছে 10 মিনিটের একটা ব্রেক নিব, তারপর আমরা আবার আসবো। হুম হুম, আলবি ঠিক বলেছো। ওকে ওকে ওকে। ব্রেক।
ওকে, ব্রেক শেষ। সবাই চলে আসো। প্রতীক্ষা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসবির, মৌ, ফাহিম। ব্রেক শেষ, ব্রেক শেষ। ওয়েলকাম। আফসানাল, আমিন, সুলাইমান, রাহা। ওয়ালাইকুম আসসালাম। ইয়েস, আই এম ব্যাক। কি ব্রেকের আগে কি কি পড়েছিলাম মনে আছে সবাই, নাকি ব্রেকের টেলে সব ভুলে গেছো? মনে আছে কিনা? ইয়েস অর নো? মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। থ্যাংক ইউ। ভুলে গেছো? তাহলে আবার পড়া লাগবে। সমস্যা না, আবার পড়াই দিব। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে এস ফোর মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। ঠিক আছে, প্রার্টিবা। এই যে মেরুদণ্ডী যে প্রাণীগুলা, আমাদের মেরুদণ্ডী প্রাণীগুলা হচ্ছে আমাদের পৃথিবীর সকল জায়গায়, পৃথিবীর সকল জায়গায়, পৃথিবীর সকল জায়গায় কিন্তু এরা কি, এদের বিচরণ আছে, এদের উপস্থিতি আছে পৃথিবীর সকল জায়গায়। খাল, বিল, নদী, নালা, সমুদ্র, ফ্রেশ ওয়াটার, স্বাদু পানি, সব কানে এরা হচ্ছে কি করে থাকে। তার পৃথিবীর সকল জায়গায় কি আছে, এদের বিচরণ আছে। এবার আসি হচ্ছে শনাক্তকারী যে বৈশিষ্ট্যগুলা। তো আমরা যে পর্বগুলা পড়লাম, আচ্ছা আমরা কয়টা পর্ব পড়েছি? যে আমরা প্রাণী জগতের কয়টা পর্বের নাম পড়েছিলাম ফার্স্ট ক্লাসে, মনে আছে সবার? পার্থিব বললো 8টা, 9টা আমরা পড়েছিলাম, 9টা, নট 8টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো, মানে হচ্ছে কয়টা পর্ব আছে প্রাণী জগতে টোটাল, সেটা বলো। প্রাণী জগতে টোটাল কয়টা পর্ব আছে? 9টা, 9টা। তো আমরা যে 9টা পর্বের কথা প্রথম ক্লাসে দেখেছিলাম, সেগুলোর মধ্যে প্রথম 8টা ছিল কি, অমেরুদণ্ডী প্রাণীদের। আর শেষের একটা যেটা করডাটা পর্ব ছিল, করডাটা সেটা কি কাদের ছিল? সেটা ছিল হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের। তাহলে প্রথম 9টা পর্বের মধ্যে যে প্রথম 8টা পর্ব সেটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব। আর শেষের যে পর্বটা সেটা হচ্ছে করডাটা পর্ব। এটা হচ্ছে কাদের? মেরুদণ্ডী প্রাণীদের। ঠিক আছে? মেজর 9টা, ঠিক আছে। আরে সবাই তো জানো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, এবার করডাটা পর্বের বৈশিষ্ট্য সমূহ একটু দেখি। সরি। এদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই যে করডাটা, করডাটা নামটা কেন হলো? করডাটা নামটা কেন হলো? কারণ হচ্ছে এদের কি থাকে, নটুকট থাকে। এদের আজীবন বা ভ্রূণী অবস্থায়, অর্থাৎ আর্লি স্টেজ বা পুরা এদের যে লাইফ সাইকেল সেটা জুড়ে হচ্ছে কি থাকবে, নটুকট থাকবে। এবং নটুকট কি, এই যে নটুকট সেটা কি, নটুকট হলো একটা নমনীয় দণ্ডাকার রড শেপ এবং দৃঢ়, রিজিড এবং অখণ্ডায়িত কি অঙ্গ, একটা আনসেগমেন্টেড রড শেপ এবং সেমি রিজিড বা রিজিড একটা অর্গান। তাহলে এদের যে এই পর্বটার নাম করডাটা কেন রাখলাম, কারণ হচ্ছে এদের আজীবন অর্থাৎ পুরো লাইফ সাইকেল জুড়ে, অথবা এদের ভ্রূণ অবস্থা অর্থাৎ মায়ের গর্ভে থাকা অবস্থায় এদের কি থাকবে, পৃষ্ঠীয় দেশ বরাবর হচ্ছে নটুকট থাকবে। অর্থাৎ এদের যে ডরসাল সাইডে সারা জীবন অথবা কিছু সময়ের জন্য ভ্রূণ অবস্থায় এদের কি থাকে, নটুকট থাকে। সেই জন্য এই পর্বের প্রাণীদেরকে কি বলা হয়, করডাটা বলা হয়। ঠিক আছে? হ্যাঁ, অবশ্য আগের ক্লাসগুলো হচ্ছে তোমার কি আছে, রেকর্ড করা আছে। রেকর্ড ক্লাস থেকে তুমি দেখতে পারবা। হ্যাঁ, মানুষের থাকে কিনা, মানুষের থাকে। আমাদের কিন্তু নটুকট ছিল যখন আমরা গর্ভ অবস্থায় ছিলাম, মায়ের গর্ভে ছিলাম, বা ভ্রূণ অবস্থায় ছিলাম, মায়ের গর্ভে যখন একদম পিচ্ছি ছিলাম, তখন আমাদের নটুকট ছিল। এই নটুকটটা পরে হচ্ছে আমাদের মেরুদণ্ডে পরিণত হয়। ঠিক আছে? নটুকট বা তোমার এই যে নটুকট, সেটা হচ্ছে কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে এই নটুকটটা একদম সারা জীবন থেকে যায়। আর কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে এই নটুকটটা পরে, যখন প্রাণীগুলো যখন বড় হয়ে যায়, বয়স্ক বা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন এই নটুকটটা তাদের মেরুদণ্ড বা ভার্টিব্রাল
ভার্টিব্রাল কলামে পরিণত হয়। ঠিক আছে, অর্থাৎ জিনিসটা বোঝার ট্রাই করো যে করোনাটা পড়বে প্রাণীদের, সকল প্রাণীদের হয় আজীবন নটুকট থাকবে অথবা ভ্রূণী অবস্থায় বা একদম মায়ের গর্ভে থাকা অবস্থায় এদের কি থাকতে পারে, নটুকট থাকতে পারে। এবং যাদের ক্ষেত্রে ভ্রূণী অবস্থায় নটুকট থাকে তাদের ক্ষেত্রে পরে যখন তারা বয়স্ক হয়, তাদের বয়স বাড়ার সাথে সাথে নটুকটটা আস্তে আস্তে মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলামে কি হয়ে যায়, পরিণত হয়ে যায়। ঠিক আছে, তারপর এই যে নটুকট সেটা হচ্ছে একটা নমনীয় দণ্ডাকার এবং অখণ্ডায়িত আনসেগমেন্টেড অর্গান। তারপর পৃষ্ঠীয় দেশ, আচ্ছা পৃষ্ঠীয় দেশ বলতে কোনটা বুঝিয়েছিলাম, এই যে ডরসাল সাইড যেটা, আর অঙ্কীয় দেশ হচ্ছে আমাদের ব্যান্টার বা সামনের যে সাইডটা সেটা। পৃষ্ঠীয় দেশে হচ্ছে একক ফাফা কি থাকবে, স্নায়ু রজ্জু থাকবে, স্নায়ু রজ্জু, নার্ভ কর্ড। ফাফা বলতে হচ্ছে তোমার এখানে টিউব লাইক। ওকে, তাহলে হচ্ছে আমার যে ডরসাল সাইডে আমার সিঙ্গেল টিউবুলার এবং টিউবুলার কি থাকবে, আমার নার্ভ কর্ডটা থাকবে। এই যে জিনিসটা একটু ভিজুয়ালাইজ করি, মনে করো এটা হচ্ছে একটা তোমার, এটা হচ্ছে তোমার একটা হচ্ছে কি করডাটা পড়বে একটা প্রাণী। ঠিক আছে, তো এই প্রাণীটার কি থাকবে, আমরা জানি করডাটা পড়বে কি থাকে, নটুকর থাকবে, অবশ্যই নটুকর থাকবে, কেন থাকবে না, এই যে নাও, এটা হচ্ছে কি তোমার নটুকর। নটুকরটা কিরকম ছিল, এটা ছিল হচ্ছে তোমার নমনীয়, ধীর এবং অখণ্ডায়িত, নমনীয়, ধীর এবং অখণ্ডায়িত। তারপর আর কি ছিল, স্নায়ুরজ্জু বা স্নায়ুরজ্জু বা নার্ভ কট ছিল, স্নায়ুরজ্জু বা নার্ভ কট। এই যে নটুকট যেটা, সেটার উপরে পৃষ্ঠীয় দেশ বরাবর এখানে কি থাকবে, স্নায়ুকট, তোমার স্নায়ুরজ্জু বা নার্ভ কট থাকবে। আর আজীবন অবস্থায়, আজীবন অথবা জীবন চক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকবে, পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকবে। এটা দিয়ে কি করে, এটা দিয়ে হচ্ছে তোমার শ্বসন কার্য বা রেসপাইরেশন যেটা, সেটা কি করবে, পরিচালনা করবে। শ্বসন কার্য বা রেসপাইরেশন সেটা কি করবে, পরিচালনা করবে। ঠিক আছে, পার্শ্বীয় গলবিলীয় ফুলকা, এই যে এটা হচ্ছে তোমার পাকস্থলী। আর এইখানে হচ্ছে তোমার কি থাকবে, গলবিলীয় ফুলকা ছিদ্র বা গলবিলীয় গল ওকে গলবিলীয় ফুলকা ছিদ্র বা ফেরেঞ্জিয়াল স্লিট, ফুলকা ছিদ্র, ফেরেঞ্জিয়াল পাউস বা গিল স্লিট। ওকে, তারপর এটা এটা কি ছিল, উপরে ছিল একদম পৃষ্ঠীয় দেশ বরাবর ছিল হচ্ছে আমার স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড, তারপর এটা ছিল হচ্ছে আমার কি নটুকট, নটুকট। ঠিক আছে, তাহলে এই তিনটা পয়েন্ট মনে রাখবা। একটা করডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে অবশ্যই আজীবন বা জীবনকালের কোনো একটা অবস্থায় এদের কি থাকবে, নটুকট থাকবে, যেটা পরবর্তীতে গিয়ে কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে, যেমন উন্নত শ্রেণীর যেগুলো প্রাণী থাকবে আমাদের মতো, তাদের ক্ষেত্রে সেটা মেরুদণ্ডে পরিণত হয়। এবং এদের পৃষ্ঠীয় দেশ বরাবর অর্থাৎ নটুকটের উপরে বা পৃষ্ঠীয় দেশ বরাবর এদের কি থাকবে, স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড থাকবে। এবং এদের অঙ্কীয় দেশ বরাবর আজীবন বা জীবন চক্রের একটা নির্দিষ্ট সময়ের জন্য শ্বাসকার্য যাতে এরা কি করতে পারে, পরিচালনা করতে পারে, রেসপিরেশন যাতে সহজে করতে পারে, সেজন্য এদের কি থাকবে, গলবিলীয় ফুলকা ছিদ্র বা ফেরিঞ্জিয়াল পস। ওকে, ক্লিয়ার কিনা, না মানুষের কেন ফুলকা থাকবে, মানুষের ফুলকা থাকবে না। শোনো, যখন তুমি একদম ভ্রূণ ভ্রূণ অবস্থায় ছিলা, এই যে একটা মানুষ ভ্রূণ অবস্থায় এরকমই থাকে, ঠিক তোমার এখানে হচ্ছে কি থাকবে, কিছু, তোমারও কিছু কি থাকবে, গলবিলীয় ছিদ্র থাকবে, যেগুলো পরবর্তীতে তুমি যখন বড় হয়ে যাও তখন সেটা কি, কিসে পরিণত হয়, সেটা তোমার ফুসফুসে পরিণত হয়ে যাও।
ফুসফুসে পরিণত হয়ে যাও, বুঝছো? অর্থাৎ এই যে দেখো এখানে দুইটা কথা লেখা আছে, একটা হচ্ছে আজীবন, কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে যেগুলো হচ্ছে একটু নিম্ন শ্রেণীর, করোটা পর্বের যে যে প্রাণীগুলো একটু নিম্ন শ্রেণীর সেগুলোর ক্ষেত্রে আজীবন থেকে যাবে। আর যেগুলো একটু উন্নত শ্রেণী, বিশেষ করে স্থলজ প্রাণী, তাদের ক্ষেত্রে হচ্ছে এই যে গলবিলীয় ফুলকা ছিদ্র যেটা, সেটা পরবর্তীতে ফুসফুসে বা লাঙে কি হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে বা পরিণত হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, নটুকট এবং তোমার স্নায়ুরজ্জু, ঠিক আছে, আর একটু ক্লিয়ার করে দিই। তাহলে এটুকু জাস্ট মনে রাখো হচ্ছে শ্বাসকার্য চলাচল পরিচালনা করার জন্য একটা করোটা পর্বের প্রাণীদের আজীবন অথবা জীবন দশার একটা সময় পর্যন্ত এদের কি থাকবে, ফুলকা ছিদ্র থাকবে। আবার কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে এই ফুলকা ছিদ্র পরবর্তীতে গিয়ে ফুসফুসে গিয়ে পরিণত হয়ে যায়, যেমন মানুষের ক্ষেত্রে বা উন্নত শ্রেণীর যেগুলো প্রাণী আছে, গরু ছাগল, এগুলোর ক্ষেত্রে কি হয়ে যাবে, ফুসফুসে গিয়ে পরিণত হয়ে যাবে। আর এই যে আমাদের কি আছে, ব্রেন আছে, এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে ব্রেন। ব্রেনের এই অংশ দিয়ে হচ্ছে কি তোমার স্নায়ুরজ্জু, স্নায়ুরজ্জু বা স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড বা স্নায়ু রজ্জু, রজ্জু থাকে। আর এটা হচ্ছে কি তোমার মস্তিষ্ক। ঠিক আছে, এটা দরকার নেই। তারপর এই যে স্নায়ুরজ্জু যেটা, সেটাকে ঘিরে, স্নায়ুরজ্জুকে ঘিরে কি থাকবে, আমার মেরুদণ্ড থাকে, মেরুদণ্ড থাকে, স্নায়ুরজ্জুকে ঘিরে মেরুদণ্ড থাকে। এটাকে ঘিরে কি থাকবে, মেরুদণ্ড থাকবে। মেরুদণ্ড কিন্তু ভাগ ভাগ করা থাকবে, অনেকগুলা একসাথে তোমার ভার্টিব্রা মিলে কিন্তু কি হয়, মেরুদণ্ড গঠিত হয়। আর যে ব্রেন যেটা, সেটাকে সেটাকে রক্ষা করার জন্য কি আছে, একটা খুলি থাকে। অর্থাৎ ব্রেন যেটা, সেটার উপর একটা খুলি থাকবে। আর যেটা স্নায়ুরজ্জু, যেটা ব্রেনের অংশ, যেটা হচ্ছে আমাদের মেরুদণ্ড দিয়ে হচ্ছে কি আমাদের আহ নিচ পর্যন্ত যায়। তাহলে এই যে স্নায়ুরজ্জু পাইলাম, এই স্নায়ুরজ্জুটা আমরা যখন হচ্ছে গর্ভাবস্থায় থাকি, মায়ের গর্ভে থাকি বা ভ্রূণ অবস্থায় থাকি, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হচ্ছে তোমার এই স্নায়ুরজ্জুটা এরকম করা থাকে। এটা ব্রেন, এটা হচ্ছে স্নায়ুরজ্জু, আর এটা হচ্ছে তোমার নোটোকর। ব্রেনে হচ্ছে দুইটা যখন হচ্ছে ভ্রূণ অবস্থায় থাকবো, তখন হচ্ছে এই দুইটা আলাদা থাকবে। এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে তোমার নোটোকর্ড, আর এটা হচ্ছে তোমার স্নায়ুরজ্জু, বা বাংলা নাম কিন্তু সেম, ইংলিশে একটু সমস্যা, স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড। ওকে। পরিণত অবস্থায় যখন মানুষের বয়স যখন আস্তে আস্তে বাড়ে, তখন কি করে, এই স্নায়ুরজ্জুটা, এই নোটোকর্ডটা হচ্ছে আস্তে আস্তে ফাঁকা জায়গা তৈরি হয় নোটোকর্ডের মধ্যে। তারপর নোটোকর্ডটা আস্তে আস্তে এই যে আমার স্নায়ুরজ্জু আছে সেটাকে ঘিরে ফেলে, এবং ঘিরে হচ্ছে আমার কি তৈরি করে, পুরা মেরুদণ্ড তৈরি করবে। অর্থাৎ নোটোকর্ড পরবর্তীতে গিয়ে মেরুদণ্ডে কি হবে, পরিণত হবে, মেরুদণ্ডে পরিণত হবে। অর্থাৎ একটা প্রাণীর ক্ষেত্রে, বিশেষ করে মানুষের ক্ষেত্রে, যখন মানুষ যখন ভ্রূণ অবস্থায় থাকে, একদম মায়ের গর্ভে থাকে, তখন সেটা হচ্ছে কি নটুঘট থাকে। আস্তে আস্তে যখন বয়স বাড়ে, তখন বয়স বাড়তে বাড়তে সেটা মেরুদণ্ডে পরিণত হয়, এবং স্নায়ুরজ্জুটা মেরুদণ্ডের মধ্যে কি চলে আসে। ঠিক আছে? অর্থাৎ স্নায়ুরজ্জু হয়ে গিয়ে মেরুদণ্ডটা কি হয়, গঠিত হবে। এবার বুঝছো কিনা বলো? জাস্ট এটুকু যে ভ্রূণ অবস্থায় নটুকট, আর যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন কি মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম, মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম। ওকে ওকে, না বোঝার কিছু নাই, জাস্ট ঠিক আছে। তাহলে করোনাটার জন্য আমরা কয়টা বৈশিষ্ট্য একদম ভুলবো না, বলো একটু আমাকে বলো, মেসেজে লিখো যে
কয়টা বৈশিষ্ট্য আমরা একদম বলবো না, জাস্ট পয়েন্টগুলো বলো। হ্যাঁ, এটা এক ধরনের ফিশ। গলবিলীয় মানে হচ্ছে গলার, মানে হচ্ছে কি তোমার কি বলতাম, এই যে এটা গলার পাশে, মনে করো এটা হচ্ছে তোমার মাথা, মাথার পাশে বা গলার 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 অংশে হচ্ছে তোমার এই ভ্রূণাবস্থা হচ্ছে ফুলকা গুলা থাকে, বা গলবিলীয় ফুলকা ছিদ্র গুলা থাকে, মানে ফুলকা ছিদ্র গুলা গলার অংশে থাকে বা এই অংশে থাকে। আমাদের ফুসফুসটা হচ্ছে এখন এখানে আছে। আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম তখন এগুলো এখানে ছিল, আস্তে আস্তে যখন আমরা বড় হচ্ছি তখন এগুলো আস্তে আস্তে এখানে এখানে নিচে নামে, তারপর বড় হয়, ঠিক আছে, ফুসফুসে পরিণত হয়। ওকে 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 ওকে, হ্যাঁ হ্যাঁ। এবার আসি হচ্ছে, আচ্ছা এটুকু তো শেষ না আমাদের, এবার আসি হচ্ছে আমাদের এই যে আমাদের যে করডাটা যে ফাইলামটা ছিল সেটাকে আমরা তিনটা সাব ফাইলামে, তিনটা সাব ফাইলাম বা উপপর্বে ভাগ করব। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, একটা হচ্ছে সেফালোকর্ডাটা, আর একটা হচ্ছে ভার্টিব্রাটা। নামগুলো কিন্তু কঠিন, বারবার উচ্চারণ করবো একটু। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। তার ইউরোকর্ডাটা যেটা, সেটার ক্ষেত্রে কি দেখো, সেটার ক্ষেত্রে এই যে আমরা বললাম যে প্রত্যেকটা ভার্টিব্রার ক্ষেত্রে, প্রত্যেকটা মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে কি থাকে, নোটোকর্ড থাকে, হয় ভ্রূণ অবস্থায় না হয় সারা জীবন। ইউরোকর্ডাটের ক্ষেত্রে দেখো শুধু লার্ভা দশায়, শুধুমাত্র কোন দশায়, লার্ভা দশায়, অর্থাৎ এর কিন্তু আজীবন কি থাকবে না, নোটোকর্ড থাকবে না, শুধুমাত্র লার্ভা স্টেজে, লার্ভা স্টেজে কি থাকবে, শুধুমাত্র লার্ভা স্টেজে এদের নোটোকর্ড থাকে। প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র এবং পৃষ্ঠীয় ফাফা স্নায়ুরজ্জ অর্থাৎ নার্ভকোডটা থাকবে, অর্থাৎ এদের ক্ষেত্রে শুধু লার্ভা দশায় কি থাকবে, নোটোকর্ডটা থাকবে, এবং প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র বা তোমার গিল এবং পৃষ্ঠীয় ফাফা স্নায়ুরজ্জ থাকে। উদাহরণ হচ্ছে কি, অ্যাক্সিডিয়া। তারপর আজীবন দেহে নোটোকর্ড থাকবে হচ্ছে কোথায়, সেফালোকর্ডাতে। সেফালোকর্ডাটার ক্ষেত্রে এদের আজীবন কি থাকবে, নোটোকর্ড থাকবে, এদের আজীবন নোটোকর্ড থাকবে, এবং দেখতে কিসের মতো, মাছের মতো। এবং এর উদাহরণ হচ্ছে কি, ব্রানকিও স্টোমা। ব্রানকিও স্টোমা, একটা কথা মাথায় রাখবা, যে ইউরোকর্ডাটার থেকে যতই ভার্টিব্রাটার দিকে যাব ততই কি হবে, উন্নত উন্নত প্রাণী উন্নত প্রাণীর দিকে যাব। ইউরোকর্ডাটা থেকে যতই ভার্টিব্রাটার দিকে যাব তত কি, উন্নত শ্রেণীর প্রাণীর দিকে যাব। অর্থাৎ ইউরোকর্ডাটা হচ্ছে কর্ডাটা পর্বের সবচেয়ে নিম্ন শ্রেণীর প্রাণী, কর্ডাটা পর্বের সেফালোকর্ডা সেটা হচ্ছে মাঝারি, মানে মাঝারি শ্রেণী, খুব বেশি উন্নতও না, খুব বেশি নিম্ন শ্রেণীরও না। আর ভার্টিব্রাটা যেটা, সেটা হচ্ছে কর্ডাটা পর্বের সবচেয়ে উন্নত পূর্ণাঙ্গ প্রাণী, যেটা হচ্ছে আমরা। তো পূর্ণাঙ্গ প্রাণীতে নোটোকর্ড কি হয়ে যায়, মেরুদণ্ডে পরিণত হয়ে যায়। যেমন আমি যে বললাম যে করডা পর্বে যেগুলো উন্নত শ্রেণীর প্রাণী আছে, বিশেষ করে ভার্টিব্রাটা, তাদের ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় নোটোকর্ড থাকলেও পরবর্তীতে সেটা কিসে পরিণত হবে, মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলামে পরিণত হয়ে যাবে। এই জন্য এদেরকে কি বলা হয়, মেরুদণ্ডী প্রাণী বলা হয়। যেমন টেনোলিসা এলিসা, যেটা হচ্ছে ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, তাহলে ইউরোকর্ডারের ক্ষেত্রে শোনো, ইউরোকর্ডারের ক্ষেত্রে নোটোকর্ড থাকবে শুধু লার্ভা দশায়, সেফালোকর্ডারের ক্ষেত্রে আজীবন থাকবে, আর ভার্টিব্রাটাতে গিয়ে সেটা নোটোকর্ড একদম ভ্রূণ অবস্থায় থাকবে, কিন্তু পরবর্তীতে সেটা মেরুদণ্ডে পরিণত হয়ে যাবে। অর্থাৎ একটাতে জাস্ট লার্ভা দশায় থাকতেছে, আরেকটাতে সারা জীবন থাকতেছে, আরেকটাতে সেটা পরবর্তীতে মেরুদণ্ডে পরিণত হয়ে যাচ্ছে। অর্থাৎ যত উপর এদিকে যাচ্ছি, ভার্টিব্রাটার দিকে যাচ্ছি, তত উন্নত শ্রেণীর প্রাণীর দিকে যাচ্ছি। ঠিক আছে, অ্যাক্সিডি একটা প্রাণীর নাম। লার্ভা দশা মানে কি, লার্ভা দশা মানে হচ্ছে আমাদের যেমন ভ্রূণ আছে, বা মনে করো একটা কোষ থেকে হচ্ছে আমাদের কি হয়, ভ্রূণ হয়, ভ্রূণ বা এমব্রয়ো। এই যে মনে করো এটা হচ্ছে একটা ছোটবেলার তুমি, তারপর সেখান থেকে কি হয়, একটা পূর্ণাঙ্গ মানুষ হয়, একটা পূর্ণাঙ্গ কি হবে, মানুষ হবে। ঠিক আছে, ঠিক তেমনি একটা প্রাণীর ক্ষেত্রে বা অন্যান্য যেসব প্রাণী আছে তাদের ক্ষেত্রে হচ্ছে একটা একটা কোষ বা আহ, একটা জায়গোট থেকে যখন সরাসরি কিন্তু কি হয় না, পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ একটা প্রাণী হয় না। এই সরাসরি পূর্ণাঙ্গ প্রাণী হওয়ার আগে একটা স্টেজ থাকে, একটা দশা থাকে, সেটাকে বলা হয় কি, লার্ভা দশা, অর্থাৎ এদের বাচ্চা দশা, বাচ্চা অবস্থা, বুঝছো, জাস্ট এরকম।
ব্রাঙ্কিওস্টোমা এক ধরনের কি বলা যায়, সেফালোকর্ডাটার একটা প্রাণীর নাম, এটা একটা প্রাণীর নাম। সেফালোকর্ডাটা শ্রেণীর, সরি, সেফালোকর্ডাটা উপপর্বে একটা প্রাণী, ব্রাঙ্কিওস্টোমা। এবার আসি হচ্ছে আমাদের ভার্টিব্রাটা যে উপপর্বটা, সাবপাইলাম যেটা, সেটাকে আমরা 7টি শ্রেণীতে, 7টি ক্লাসে আমরা কি করছি, ডিভাইড করছি, ক্লাসিফাই করছি। সেগুলো কি কি? একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, নামগুলো একটু কঠিন, কন্ডিকটিস, অস্টিকটিস, উভচর বা অ্যাম্পিবিয়া, সরীসৃপ বা রেপ্টিলিয়া, পক্ষীকুল বা এভিস, স্তন্যপায়ী ম্যামেলিয়া। তাহলে সাইক্লোস্টোমাটা, কন্ডিকটিস, অস্টিকটিস, তারপর হচ্ছে তোমার উভচর, সরীসৃপ, পক্ষীকুল এবং ম্যামেলিয়া বা তোমার কারা, স্তন্যপায়ী। আমরা কিন্তু কি স্তন্যপায়ী, ঠিক আছে। স্যার মানুষ কি বাটিবাটা পর্বের প্রাণী? হ্যাঁ, বাটিবাটা পর্বের প্রাণী। এই যে দেখো, আমরা হচ্ছে এই পর্বের প্রাণী, যেটা আমরা কালকে পড়বো বা পরের ক্লাসে পড়বো, আজকে পড়বো না, ঠিক আছে। আমরা হচ্ছে আজকে হচ্ছে আমরা সম্ভবত এই 4টা পড়তে পারি। তাহলে চলো, তাহলে আমরা কর্ডাটা যে পর্বটা ছিল, কর্ডাটা, সেটাকে আমরা 3টা উপ পর্বে কি করলাম, ভাগ করলাম। এটা একটা পর্ব, সেটা 3টে উপপর্বে ভাগ করলাম। সেটার একটা পর্ব হচ্ছে ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটাকে আরো কয়টা ভাগে ভাগ করলাম? এই ভার্টিব্রাটাকে আরো 7টা ভাগে আমরা ভাগ করলাম, ঠিক আছে। জিনিসটা হচ্ছে এইরকম, অর্থাৎ আমরা এই করডাটা পর্বকে 3টা উপপর্বে ভাগ করলাম, আবার এই ভার্টিব্রাটা উপপর্বকে আমরা 7টা শ্রেণীতে ভাগ করলাম, ঠিক আছে। তাহলে প্রথম শ্রেণী যেটা সাইক্লোস্টোমাটা, সাইক্লো দিয়ে কি, সাইক্লো মানে হচ্ছে গোলাকার, রাউন্ডেড, সাইক্লো মানে হচ্ছে কি গোল বা রাউন্ড। তারপর এস্টোমাটা মানে হচ্ছে কি মাউথ বা মুখ, মাউথ বা মুখ, অর্থাৎ সাইক্লোস্টোমাটা মানে হচ্ছে কি গোলাকার মুখ। এই যে দেখো, এদের লম্বাটে দেহ, মুখছিদ্র কি গোলাকার। এই যে মুখছিদ্র গোলাকার, এই মুখছিদ্র গোলাকার হওয়ার কারণে তাদেরকে কি নাম দেওয়া হয়েছে, সাইক্লোস্টোমাটা, যেখানে সাইক্লো মানে হচ্ছে গোল আর স্টোমাটা মানে কি মুখ। এবং চোয়ালবিহীন, আমাদের যেমন চোয়াল আছে, কিন্তু এদের কি থাকবে না, চোয়াল কিন্তু থাকবে না। দেহে আইস বা যুগ্ম পাখনা, অর্থাৎ পেয়ার্ড, যুগ্ম মানে হচ্ছে কি জোড়া, জোড়া মানে এক জোড়া, পেয়ার্ড অ্যাপেন্ডিজেস থাকে না। তারপর এরা ফুলকা ছিদ্রের সাহায্যে কি করে শ্বসন নিবে, অর্থাৎ এরা গিলের মাধ্যমে কি নিবে, শ্বাস নিবে, ঠিক আছে। তাহলে দেখো, এদের দেহটা কি লম্বাটে দেহ। তারপর এদের মুখছিদ্র হচ্ছে গোলাকার, এবং এদের মুখছিদ্র কি নাই, কোনো ধরনের চোয়াল নাই, মুখছিদ্রের কোনো ধরনের কি নাই, চোয়াল নাই। অন্যান্য মাছের ক্ষেত্রে দেখো এরকম একটা চোয়াল থাকে, কিন্তু এদের ক্ষেত্রে মুখছিদ্র গোলাকার হওয়ার কারণে কোনো ধরনের কি নাই, চোয়াল নাই, ঠিক আছে। তারপর হচ্ছে এদের দেহে কোনো ধরনের আঁশ বা পাখনা অনুপস্থিত, কোনো কোনো ধরনের স্কেলস বা তোমাদের কোনো ধরনের অ্যাপেন্ডিজেস কিন্তু এদের ক্ষেত্রে কি থাকে না। আর ফুলকা ছিদ্রের সাহায্যে এরা কি নেই, শ্বাস নেয়, অর্থাৎ এদের রেসপিরেশন বা ব্রেদিং কিসের মাধ্যমে হয়, গিল বা ফুলকা ছিদ্রের মাধ্যমে। তাহলে 3টা জিনিস, একটা হচ্ছে এরা হচ্ছে কি লম্বাটে, তারপর হচ্ছে এদের মুখছিদ্র গোলাকার, তারপরে এদের কোনো ধরনের আইস থাকবে না বা কোনো ধরনের যুগ্ম পাখনা বা অ্যাপেন্ডিজেস থাকবে না। তারপর এদের কোনো ধরনের, এদের যে শ্বাস নিঃশ্বাসের যে প্রক্রিয়া, রেসপিরেশন যেটা, সেটা হচ্ছে কিসের মাধ্যমে হবে, ফুলকা ছিদ্র বা গিলস এর মাধ্যমে হবে, ঠিক আছে। চোয়াল হচ্ছে জলেস, এই যে এটা হচ্ছে চোয়াল আমাদের, এই যে এটা হচ্ছে চোয়াল। নামিয়েরা প্রেশার লাগতেছে, সমস্যা না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। না না, এখানে হচ্ছে কোনো ধরনের, আমরা যে মাছগুলা খাই সেগুলোর মধ্যে এগুলো কোনো উদাহরণ পড়বে না, ঠিক আছে। এগুলো হচ্ছে একদম তোমার সামুদ্রিক তলদেশের মাছগুলা। তারপর আসে হচ্ছে কন্ড্রিকটিস কন্ড্রিকটিস শব্দ যদি ভাঙি, তাহলে কন্ড্রিক্স মানে কার্টিলেজ বা তরুণাস্থি, কন্ড্রিক্স কার্টিলেজ বা তরুণাস্থি, ঠিক আছে।
আচ্ছা, তরুণাস্থি মানে কি? শোনো, আমাদের যে কঙ্কাল, বা হাড়, সেটা সেটা আমরা দুই ধরনের দেখতে পাই আপাতত দৃষ্টিতে। একটা হচ্ছে অস্থি বা যেগুলাকে শক্ত হাড়, আর গুলো হচ্ছে তরুণাস্থি, যেগুলো হচ্ছে নরম হাড়। তরুণাস্থি, তরুণাস্থি। তুমি কানে হাত দিয়ে দেখো, তোমার এই হাড়গুলো কিন্তু নরম। আবার হাতে যদি টাচ করে দেখো, তোমার যে হাতের যেগুলো হাড় আছে, যেগুলো বোন আছে, সেগুলো কিন্তু কি শক্ত। ঠিক আছে, শক্ত যে হাড়গুলো আছে সেগুলোকে আমরা বলছি অস্থি, আর যেগুলো নরম সেগুলোকে আমরা বলছি তরুণাস্থি। জাস্ট এটুকু, অস্থি আর তরুণাস্থি হচ্ছে এটুকু। শোনো, তাহলে কন্ডিকটিস শব্দটা কোত্থেকে আসলো? সেটা হচ্ছে কন্ডিক্স বা কার্টিলেজ থেকে। কার্টিলেজ হচ্ছে তরুণাস্থি, আর তাই এদের কঙ্কালটা কি তরুণাস্থিময়। এদের কঙ্কাল তরুণাস্থিময় বলে এদেরকে কি বলছি? কন্ডিকটিস। তাহলে নামটা কোত্থেকে আসলো বুঝতে পারলা? এদের কঙ্কালটা কি তরুণাস্থিময় বা কার্টিলেজিনিয়াস বলে, কার্টিলেজিনাস বলে এদের কন্ডিকটিস বলতেছি। এদের দেহে কি থাকবে? প্লেকোয়েড আঁশ থাকবে, এক ধরনের আঁশ যেটার নাম কি প্লেকোয়েড। এটা মাথায় রাখবা। এদের দেহে কোন ধরনের আঁশ থাকবে? প্লেকোয়েড। এদের দেহে কোন ধরনের আঁশ থাকবে? প্লেকোয়েড। তারপর মাথার দুই পাশে কি থাকবে? 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকবে। 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকবে। তুমি যদি একটা মাছের কানকো বা ওপারকুলাম তুমি যদি একটু উল্টায় দেখো, তাহলে দেখবো হচ্ছে এখানে কি থাকে? ফুলকা ছিদ্র থাকবে। আর কন্ডিকটিস শ্রেণীর যে প্রাণীগুলো, সেগুলোর ক্ষেত্রে কয় জোড়া থাকবে? 5 থেকে 7 জোড়া। তারপর আসো, এদের ক্ষেত্রে কোন ধরনের কি থাকবে না? কানকু থাকবে না। কানকু মানে কি? অপারকুলাম। অপারকুলাম। শোনো, এটা হচ্ছে একটা মাছ, ঠিক আছে? তারপর এটা হচ্ছে তোমার এরকম তো থাকে না? তাহলে এখানে কি থাকে? তোমার এই যে এই অংশটা, তোমার এই অংশটা, এটা যদি তুমি যদি এরকম করে টান দাও, তাহলে এখানে কিন্তু কি থাকবে? এখানে তুমি ফুলকা ছিদ্রগুলো দেখতে পাবা, গিলগুলো দেখতে পাবা, এরকম এরকম করা থাকবে, এরকম করা থাকবে, এরকম করা থাকবে। এই যে এই যে ফুলকা ছিদ্রগুলা অথবা গিলগুলা যে আবরণ দ্বারা বা যেটা দ্বারা আবৃত থাকে, সেটাকে আমরা কি বলছি? কানকু বা অপারকুলাম বলছি। এটাকে আমরা কি বলছি? অপারকুলাম। এটাকে আমরা কি বলছি? অপারকুলাম। অপারকুলামটা তোমার যে ফুলকা ছিদ্র বা ঘিল যেগুলো আছে, সেগুলো কি করে রাখে? আবৃত করে রাখে। কিন্তু তোমার এই কন্ডিকটিস শ্রেণীর যে মাছগুলা বা প্রাণীগুলা, সেগুলোর ক্ষেত্রে কোনো ধরনের কি থাকবে না? কানকু থাকবে না। তারপর এদের লেজের যে দুইটা অংশ, সেটা হচ্ছে ভিন্ন আকৃতির। অর্থাৎ এদের লেজের দুইটা অংশ ভিন্ন আকৃতির। যেমন মনে করো এটা হচ্ছে একটা লেজ। তো লেজের এরকম কি থাকে? দুইটা অংশ থাকে। কিন্তু এই শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে কি হবে জানো? এই শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে দেখা যাবে লেজের একটা অংশ এরকম, আর একটা অংশ এরকম। অর্থাৎ একটা ছোট একটা বড়, অর্থাৎ ভিন্ন আকৃতির। হ্যাটারো সার্কেল। হ্যাটারো হ্যাটারো মানে হচ্ছে কি? ভিন্ন, ডিফারেন্ট। আর সার্কেল মানে হচ্ছে লেস। অর্থাৎ সমান লেস নয় বা একই রকম লেস নয়। এদের ক্ষেত্রে লেসের যে পোর্শনটা থাকবে, সেটা হচ্ছে ভিন্ন থাকবে। একটা পোর্শন হচ্ছে ছোট থাকবে, বা আম, একটা ছোট থাকবে, আর একটা হচ্ছে লম্বা থাকবে। অর্থাৎ একটা একটা হচ্ছে ডিফারেন্ট। সেজন্য এদের লেস হচ্ছে কি ধরনের? হ্যাটারো সার্কেল। অর্থাৎ কন্ডিকটিস শব্দটা কোত্থেকে আসলো? তরুণাস্থি থেকে, কারণ এদের কঙ্কাল তরুণাস্থিময়। তারপর এদের কি থাকবে না? কোনো ধরনের আঁশ থাকবে। এরা হচ্ছে কোনো ধরনের আঁশ থাকবে, সেটা হচ্ছে কি ধরনের আঁশ? প্লেকোয়েট আঁশ। প্লেকোয়েট আঁশ দ্বারা কি থাকবে? আবৃত থাকবে। এবং এদের ফুলকা চিত্র কয়টা থাকবে? 5 থেকে 7 জোড়া। তারপর আর কি থাকবে? তারপর হচ্ছে এদের যে লেজ, সেটা হচ্ছে কি ধরনের? হ্যাটারো সার্কেল। অর্থাৎ এদের লেজের দুইটা অংশ, সেটা কি থাকবে না? সমান থাকবে না, ভিন্ন থাকার কারণে হ্যাটারো মানে হচ্ছে ডিফারেন্ট, ভিন্ন। সার্কেল মানে হচ্ছে লেস। অর্থাৎ এদের লেজের দুইটা পোর্শন হচ্ছে ভিন্ন থাকবে, একটা একটা মতো থাকবে না। আবার এদের যে ফুলকা ছিদ্র আছে, সেটা কি দ্বারা? কানকু দ্বারা আবৃত থাকবে না। অর্থাৎ এদের কোনো ধরনের কানকু বা ওপার কুলাম থাকবে না। ক্লিয়ার কিনা? কানকু হচ্ছে অপার কুলাম, এই যে বললাম যেটা। কানকু হচ্ছে, তুমি যখন তোমার ঘরে মাছ আনবে, তখন তুমি দেখবে হচ্ছে এর চোখের বা যে অংশটা, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে তোমার কানকু। তুমি যদি এটাকে একটু করে এভাবে আলগায় দেখো, তাহলে দেখবে হচ্ছে নিচে কি আছে? ফুলকা আছে। অর্থাৎ যে অংশটা তোমার ফুলকাকে ঢেকে রাখতেছে, সেটা হচ্ছে কি? কানকু।
হুম, ঠিক আছে। নেক্সট, এবার আসি হচ্ছে অস্টিকটিস। অস্টিকটিস শব্দটা আসলে হচ্ছে কি থেকে? অস্টিয়ন থেকে। অস্টিয়ন মানে হচ্ছে কি? অস্থি। অস্থি। এদের কঙ্কাল হচ্ছে কি রকম? অস্থিময়। যদি এটা বয়ে নাই তোমাদের, কিন্তু এদের কঙ্কাল হচ্ছে অস্থিময়। এদের কঙ্কাল অস্থিময় হওয়ার কারণে, এদের কঙ্কাল তোমার অস্টিয়ন বা অস্থিময় হওয়ার কারণে এদেরকে কি বলছি? অস্টিকটিস। এর আগে যেটা ছিল সেটা হচ্ছে কি? কঙ্কাল তরুণাস্থিময়, সেজন্য আমরা সেটাকে কার্টিলেজিনিয়াস বা কন্ডিকটিস বলতেছি। কিন্তু এটার ক্ষেত্রে অস্থিময়, সেজন্য আমরা কি অস্টিকটিস বলতেছি। কন্ডেক্টিসের ক্ষেত্রে আমরা এক ধরনের আঁশ পেয়েছিলাম, স্কেল পেয়েছিলাম, সেটা হচ্ছে কি ধরনের? প্লেকোয়েট। কিন্তু এই ক্ষেত্রে আমরা 3 ধরনের আঁশ পাবো। একটা হচ্ছে তোমার স্লাইকোয়েট, একটা হচ্ছে গ্যানোয়েট, একটা হচ্ছে টিনয়েড। বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। কারো কারো হয়তো বা সাইক্লোয়েট থাকতে পারে, কারো কারো আঁশ হচ্ছে গ্যানোয়েট হতে পারে, কারো কারো টিনয়েড হতে পারে। তারপর মাথার দুই পাশে 4 জোড়া। কয় জোড়া? 4 জোড়া। কন্ডিকটিসের ক্ষেত্রে ছিল হচ্ছে কয় জোড়া? 5 থেকে 7 জোড়া। কিন্তু এখানে হচ্ছে কত? 4 জোড়া। এটা মাথায় রাখবা, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে দিবে যে কোন শ্রেণীর ক্ষেত্রে কত জোড়া ফুলকা থাকে। তার ফুলকাগুলা কি দিয়ে আবৃত থাকবে? কানকু দিয়ে। কন্ডিকটিসের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কানকু বা ওপারকুলাম ছিল না, কিন্তু এই ক্ষেত্রে আমার ফুলকাগুলা কানকু বা ওপারকুলাম দিয়ে কি থাকবে? আবৃত থাকবে। এবং ফুলকার সাহায্যে এরা কি করবে? শ্বাসকার্য চালাবে। তারপর লেজের দুইটি অংশ কিন্তু কি থাকবে? একই রকম থাকবে। হুমু। হুমু মানে কি? হুমু মানে হচ্ছে সেম বা একই। হুমু মানে কি? সেম বা একই। আর সার্কেল মানে হচ্ছে কি? লেজ বা টেইল। লেজ বা টেল, অর্থাৎ একই রকম লেজ। অর্থাৎ এদের লেজটা হয় কিরকম? একই রকম। তোমার বাড়িতে যে মাছ আনে সেগুলো খেয়াল করবা, এদের লেজ হচ্ছে কি? সেম ধরনের হবে। দুইটা পোর্শন হচ্ছে একই রকম হবে, একই সাইজের হবে। সেই জন্য এদেরকে, এদের লেজটাকে বা এদের যে টেইল, সেটা হচ্ছে কি ধরনের হয়? হোমো সার্কেল। হোমো সার্কেল। হোমো মানে হচ্ছে সেম, হেটারো মানে হচ্ছে ডিফারেন্ট। হোমো মানে হচ্ছে একই, হেটারো মানে হচ্ছে ভিন্ন, সার্কেল মানে হচ্ছে কি? লেজ। যদি দুইটা লেজের দুইটা অংশ হচ্ছে একই হয় তাহলে হোমো সার্কেল, যদি ভিন্ন হয় তাহলে কি? হেটারো সার্কেল। কন্ডিকটিসের ক্ষেত্রে হেটারো সার্কেল, এখানে হোমো সার্কেল। কন্ডিকটিসের ক্ষেত্রে কানকু বা ওপারকুলাম থাকে না, অস্ট্রিকটিসে থাকবে। আবার তোমার কন্ডিকটিসে ফুলকা ছিদ্র কত জোড়া থাকবে? 5 থেকে 7 জোড়া। কিন্তু এখানে থাকবে হচ্ছে কয় জোড়া? 4 জোড়া। তাহলে তোমরা কন্ডিকটিস এবং অস্ট্রিকটিস, কন্ড্রিকটিস এবং অস্ট্রিকটিসের পার্থক্য বাসায় একবার লিখবা, ঠিক আছে? এই জিনিসগুলোর উপর ভিত্তি করে বাসায় একবার লিখবা। আবার দেখো আইসটাও দেখো, এদের ক্ষেত্রে অস্ট্রিকটিসের ক্ষেত্রে সাইক্লোয়েড, গিনোয়েড এবং টিনোয়েড থাকবে। সাইক্লোয়েড মনে রাখতে পারো, এবার মনে রাখতে পারো এসজিটি মনে রাখতে পারো। সাইক্লোয়েড, গ্যানোয়েড এবং টিনোয়েড। টিনোয়েড ধরনের আঁশ থাকবে। কিন্তু আমার যে কন্ডিকটিস প্রাণী যেটা, সেটার ক্ষেত্রে কি ধরনের থাকবে? প্লেকোয়েড, ঠিক আছে? আর এটার উদাহরণ কি? ইলিশ মাছ বা তুমি সচরাচর যেসব মাছ খাও সেগুলো হচ্ছে কি? অস্ট্রিকটিস শ্রেণীর। আর কন্ডিকটিস হচ্ছে কোনগুলো? হাতুড়ি মাছ বা হ্যামার ফিশ। তারপর তোমার হচ্ছে শার্ক আছে, শার্ক, তোমার শার্ক বা তোমার হাঙ্গর মাছ, এগুলো হচ্ছে কি? তোমার কন্ডিকটিস, ঠিক আছে? এবার বুঝছো কিনা? বুঝছো কিনা বলো? কি বুঝো নাই বলো, কি বুঝো নাই বলো? অস্থি হচ্ছে তোমার হাড়, এই যে হাড়কে অস্থি বলে। শেষ। বোন, বোন, বোন। এই যে শক্ত যেটা হাড়, বোন, সেটা হচ্ছে কি? অস্থি। কি বুঝো নাই বলো? মনে রাখা কঠিন, হ্যাঁ, 2-1 বার পড়তে হবে কিন্তু, না হয় ভুলে যাবা। নাকের হাড় হচ্ছে তোমার তরুণাস্থি। এই যে নরম যেগুলো সেগুলো হচ্ছে তরুণাস্থি, আর যেগুলো শক্ত হাড় সেগুলো হচ্ছে কি? অস্থি বা বোন। ফুলকা হচ্ছে মাছের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে কি থাকে? ফুসফুস থাকে। মাছের ক্ষেত্রে সেটা ফুলকা। অর্থাৎ মাছ হচ্ছে ফুলকা দিয়ে শ্বাসকার্য করে, সম্পন্ন করে। আর আমরা হচ্ছে কি দিয়ে? ফুসফুস দিয়ে। এটুকু পার্থক্য। চলো চলো চলো, এবার উভচর। আচ্ছা, এমপিবিয়া। এমপিবিয়া, এমপি মানে হচ্ছে কি? বোথ, উভয়। এই যে এমপিবিয়া বা উভচর প্রাণীগুলা পানিতে এবং তোমার হচ্ছে
স্থলে, দুই জায়গায় হচ্ছে বসবাস করে বলে তাদেরকে কি বলছি, এমপিবিএ বা উভচর প্রাণী বলছি। অর্থাৎ এই প্রাণীগুলা জীবদ্দশায় একসময় হচ্ছে তোমার পানিতে থাকে, পরবর্তীতে তোমার স্থলে থাকে। অর্থাৎ দুইটা তোমার এনভায়রনমেন্টে এরা যেহেতু বসবাস করতে পারে, অর্থাৎ উভয়চরে এরা যেহেতু থাকতে পারে, সেজন্য এদের কি বলছি, উভচর বা এমপিবিয়া বলছি। তারপর এদের দেহে তো কি থাকে, নরম, পাতলা, ভেজা এবং গ্রন্থিযুক্ত, গ্রন্থি গ্ল্যান্ড। এদের দেহে কি এদের যে ত্বক যেটা বা স্কিন যেটা, সেটা হচ্ছে নরম থাকবে, ভেজা থাকবে এবং গ্রন্থি যুক্ত থাকবে, এবং কোনো ধরনের কি থাকবে না, আঁশ থাকবে না, কোনো ধরনের কি থাকবে না, আঁশ থাকবে না। তুমি কোনো ব্যাঙে কি কোনো আঁশ দেখেছো? দেখো নাই। তাহলে মাছের ক্ষেত্রে আঁশ থাকবে, কিন্তু ব্যাঙের ক্ষেত্রে কি থাকবে না, আঁশ থাকবে না। তারপর এদেরকে বলা হয় শীতল রক্তের প্রাণী, কোল্ড ব্লাডেড, কোল্ড ব্লাডেড। কোল্ড ব্লাডেড অ্যানিমাল, অর্থাৎ শীতল রক্তের পানি। তারপর হচ্ছে প্রাণী, তারপর পানিতে এরা ডিম পারে এবং জীবন চক্রের সাধারণত ব্যাঙ্গাচি অর্থাৎ ট্যাডপোল, ট্যাডপোল দশা কিন্তু দেখা যায়। অর্থাৎ এরা হচ্ছে পানিতে ডিম পারবে, ডিম পারার পর হচ্ছে ডিমগুলা ফুটে হচ্ছে কি হবে, ব্যাঙ্গাচি হবে, ট্যাডফুল হবে। তারপর ট্যাডফুল যখন হচ্ছে পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হবে, তখন সেটা হচ্ছে স্থলে চলে যাবে। ঠিক আছে? অর্থাৎ এরা ডিম পারে কোথায়, পানিতে। ডিম ফুটে হচ্ছে কি হবে, ব্যাঙ্গাচি হবে, ব্যাঙ্গাচি বা ট্যাডফুল হবে। ট্যাডফুলটা যখন বড় হয়ে যাবে, তখন সেটা কোথায় যাবে, স্থলে যাবে। ঠিক আছে? বৈশিষ্ট্য, আচ্ছা কোল্ড ব্লাডেড, ফুলখা দিয়ে কিভাবে শ্বাস নেই, সেম ফুলখা দিয়ে আমরা যেভাবে নিচ্ছি তারা সেভাবে নেই। ওকে, কি বুঝো না সেটা বলো, সবাই বুঝছো কিনা, কেউ না বুঝে থাকলে বলো কি বুঝো নাই। গ্যানট হচ্ছে এক ধরনের আইস। বুঝো নাই কোন পার্টটা, আচ্ছা কোল্ড ব্লাড। আচ্ছা, আমাদের দেহ হচ্ছে দেখো, আমাদের দেহের হচ্ছে তাপমাত্রা কত, আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে তোমার কত, 34 ফারেনহাইট। যদি গ্রীষ্মকাল হয়, তাহলে আমাদের দেহের যে তাপমাত্রা সেটাও 36 থাকবে, শীতকালেও সেম থাকবে। অর্থাৎ আমাদের দেহের তাপমাত্রা যেটা, সেটা হচ্ছে কোনো ধরনের বাইরের পরিবেশের সাথে কোনো ধরনের এদের কি নাই, সম্পর্ক নাই। কিন্তু ব্যাঙ বা উভচর প্রাণী যেগুলো আছে, সেগুলো মনে করো গ্রীষ্মকালে এদের দেহের তাপমাত্রাটা কি যাবে, বেড়ে যাবে, আবার শীতকালে এদের তাপমাত্রাটা কি যাবে, কমে যাবে। অর্থাৎ পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে যেসব প্রাণীদের তাপমাত্রা ওঠানামা করবে, তারা হচ্ছে কোল্ড ব্লাডেড বা শীতল রক্তের প্রাণী। অর্থাৎ এই জিনিসটা যে যেসব প্রাণীর রক্তের বা দেহের তাপমাত্রা পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে ওঠানামা করবে, তারা হচ্ছে কি শীতল রক্তের প্রাণী। আর যেসব প্রাণীরা গ্রীষ্ম হোক শীত হোক, অর্থাৎ বাইরে যে অবস্থায় থাকুক না কেন, বাইরের এনভায়রনমেন্ট যে অবস্থায় হোক না কেন, তাদের যে ইন্টারনাল বা অভ্যন্তরীণ যে তাপমাত্রা, সেটা কিন্তু সবসময় সেম থাকবে। তারা হচ্ছে কি উষ্ণ রক্তের প্রাণী, যেমন আমরা। ঠিক আছে? আচ্ছা, 98 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ সরি, 36 ডিগ্রি সেলসিয়াস, বা এটাকে যদি তুমি ফারেনহাইটে নিয়ে যাও, তাহলে 98 ফারেনহাইট। ঠিক আছে? থ্যাংক ইউ। হুম হুম হুম। জীবন চক্র মানে হচ্ছে তোমার এই যে তুমি জন্ম নিয়েছো, তারপর তোমার বৃদ্ধি ঘটেছে, তারপর তোমার বংশবৃদ্ধি হলো, তারপর তুমি হচ্ছে বংশবৃদ্ধি হলো, তারপর সেখান থেকে বংশবৃদ্ধির মাধ্যমে আরেকজন জন্ম নিল। অর্থাৎ মানুষের এই যে জন্ম, বংশবৃদ্ধি এবং মৃত্যু, এটা হচ্ছে লাইফ সাইকেল। ওকে ওকে ওকে। তাহলে এই যে উভচরের ক্ষেত্রে কি হবে, এরা দুইটা পরিবেশে বসবাস করতে পারে, পানি এবং জলে, পানি এবং স্থলে। এবং এদের দেহত্বক যেটা, সেটা হচ্ছে নরম হবে, পাতলা হবে এবং গ্রন্থিযুক্ত হবে। গ্রন্থি হচ্ছে গ্ল্যান্ড। গ্রন্থি মানে হচ্ছে এরা হচ্ছে মানে তোমার কিসের মতো, ভেসিকল বা গহ্বরের মতো, ক্যাভিটির মতো, যেখান থেকে হচ্ছে বিভিন্ন হরমোন বা রাসায়নিক কি হবে, নিঃসৃত হবে। এই যে আমরা যে কথা বলছি, আমাদের বা আমাদের জন্য যখন আমাদের সামনে যখন খাবার আনা হয়,
তখন আমাদের কিন্তু লালা বা স্যালাইভা কিন্তু কি হয়, মুখে চলে আসে। এটা কোত্থেকে আসে? কারণ আমাদের মুখে হচ্ছে কিছু কি থাকবে, গ্রন্থি বা গ্ল্যান্ড থাকে। এসব গ্রন্থি বা গ্ল্যান্ড হচ্ছে মূলত হচ্ছে বিভিন্ন রাসায়নিক পদার্থ বা বিভিন্ন তরল পদার্থ বা বিভিন্ন হরমোন কি করে, নিঃসরণ করে। অর্থাৎ বিভিন্ন হরমোন, রাসায়নিক পদার্থ, তরল পদার্থ এই গ্রন্থির মধ্যে কি থাকে, জমা থাকে। জাস্ট এটুকু। হরমোন দরকার নেই এখন, জাস্ট এমনি বললাম। স্যালাইভা হচ্ছে এই যে লালা, লালা আমাদের যে লালা সেটা হচ্ছে স্যালাইভা। আচ্ছা, এই যে তোমাদের কুইজ, ট্যাডপুল হচ্ছে ব্যাঙাচি। ট্যাডপুল হচ্ছে কি, ব্যাঙাচি, অর্থাৎ ছোট ব্যাঙ। আরো ব্যাঙে বলতে হবে, ছোট ব্যাঙ। ছোট ব্যাঙকে ট্যাডপুল বলে। শেষ। কোনটি কন্ড্রিক্টিস শ্রেণীর প্রাণীদের বৈশিষ্ট্য? চোয়ালবিহীন, অর্থাৎ এরা কি জোলেস। তারপর সাইক্লোয়েড আঁশ দ্বারা কি আবৃত, কানকু থাকে না, অপারকুলাম কি থাকে নাকি থাকে না, অপারকুলাম থাকে নাকি থাকে না। উদাহরণ ইলিশ মাছ। কোনটা আনসার বলো? বলে আনসার দাও। কন্ড্রিক্টিস এদের কি থাকে না বলো এবার। এটা কি হার্ড ছিল অনেক? কি বলো? এটা তো ইজি ছিল। সাইরা ভুল করে ফেলেছো, সমস্যা নাই, ভুল ভুল করলে সমস্যা। হরমোন কি? হরমোন এক ধরনের রাসায়নিক, জাস্ট এটুকু মনে রাখো। হরমোন এক ধরনের কি রাসায়নিক, যেটার যেটার কারণে তুমি সব ধরনের কাজ করতে পারতেছো। ঠিক আছে? এটা কঠিন ছিল, সমস্যা নাই। ভাইয়া ভুল করেছি, সমস্যা নাই, সমস্যা নাই। ওকে। আচ্ছা, বলো তোমরা এখন। আমাদের মোটামুটি শেষ বলতে গেলে। তোমরা সবকিছু বুঝেছো কিনা? সাদ, তাওহিদ, নজহাত, মুশফিক, সায়েদ, নাজিব, ইমরান, তহা, রুসাই, রুসাই, রুসাফি, রাহা। থ্যাংক ইউ সবাইকে। বাকিরা যারা আছে সবাইকে ধন্যবাদ। যারা একটা আগে দাগাইতে পারছো সমস্যা নাই, পরে দাগাইতে পারছো যারা, তারা হচ্ছে নেক্সট থেকে ভালোভাবে শিখবা, ভালোভাবে বুঝবা। আচ্ছা, গ্রন্থি যেটা বললাম, গ্রন্থি জাস্ট একটা থলির মতো, যেখানে হচ্ছে কিছু রাসায়নিক জমা থাকে। যখন দেহের প্রয়োজন হয় তখন সেগুলো কি করে, নিঃসরণ করে। জাস্ট এটুকু। একটু একটু মুখস্থ করতে হবে, শোনো, একটু একটু মুখস্থ করতে হবে। কানকো হচ্ছে অপার খুলাম, অপার খুলাম। তোমার যেটা হচ্ছে, যেটা দিয়ে হচ্ছে তোমার মুখ ছিদ্র কি থাকবে, সরি, তোমার ফুলকা ছিদ্রটা ঢাকা থাকবে। নটকর স্নায়ুর যে ব্যাখ্যাটা দিয়েছি সেটা আবার একটু দেখো। লিডার বোর্ড কি দেখায় নাই? কন্ডিটিসের আগের পৃষ্ঠায় পেপ্টের পরে কি বললো এটা বুঝলাম না। আচ্ছা, লিডার বোর্ড কি পাইছো তোমরা? আচ্ছা, তোমরা এই জিনিসটা বুঝতেছো না যে, শোনো, এই যে ব্যাঙের যে স্কিন, সেখানে হচ্ছে কি থাকবে, কিছু হচ্ছে তুমি দেখবা হচ্ছে এদের কি একটু কষকষে দেখবা, একটু কষকষে, অর্থাৎ এদের হচ্ছে কি থাকে, গ্রন্থি, অর্থাৎ এরকম কিছু গ্রন্থি থাকবে, এরকম খসখসে থাকবে একটু, ছোট ছোট একদম। খুব কাছ থেকে গিয়ে তারপর একটু হালকা পাতলা বোঝা যায় আর কি।
তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পিচ্ছিল পদার্থ কি করতে পারে, নিঃসরণ করতে পারে। সেজন্য হচ্ছে এরা একটু কি হয়, ভেজা হয়। কেন ভেজা হয়? কারণ হচ্ছে এই গ্রন্থি হচ্ছে কিছু পদার্থ নিঃসরণ করে পিচ্ছিল করে ফেলে। ঠিক আছে? লিডার বোর্ড কি দেওয়া হয় নাই? হ্যাঁ, দেওয়া তো হয়েছে। আচ্ছা, যোগ্য পাকনা, শোনো, এই যে আমাদের মাছ, এখানে হচ্ছে তোমার কি থাকে, এরকম কিছু পাকনার মতো দেখেছো কিনা? এগুলো হচ্ছে যোগ্য পাকনা, এরা হচ্ছে জোড়ায় জোড়ায় থাকবে, দুইটা জোড়ায় জোড়ায় থাকবে। কিছু পাকনা হচ্ছে তোমার হচ্ছে মানে সিঙ্গেল থাকবে, সেগুলো হচ্ছে তোমার সিঙ্গেল পাকনা বা একটা অযোগ্য পাকনা। আর যেগুলো হচ্ছে দুইটা জোড়ায় জোড়ায় থাকবে বা এক জোড় হিসেবে থাকবে, সেগুলো হচ্ছে কি তোমার যোগ্য পাকনা। এই যেগুলো হচ্ছে তোমার পাকনা বা অ্যাপেন্ডিজেস, পিওর পেয়ার্ড অ্যাপেন্ডিজেস। এখানে কিছু থাকবে, এখানে কিছু থাকবে, এগুলো হচ্ছে কি তোমার পাকনা বা অ্যাপেন্ডিজেস। ঠিক আছে? তহা, মিন্ময়, হ্যাঁ, সবাইকে 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 কংগ্রেচুলেশন, অভিনন্দন, গ্যানোয়েট। ঠিক আছে। আচ্ছা, বুঝছো কিনা? আমরা কিন্তু বিদায় নিতে পারি। আর তোমাদের হচ্ছে হোমওয়ার্ক হচ্ছে এটা, তোমরা সবাই এটা লিখে তারপর তোমাদের ফেসবুক গ্রুপে হচ্ছে দিয়ে দিবা। এই জিনিসগুলো পারতে হবে তোমাদের, হ্যাঁ। হিমোসিল কি সেটা বুঝাই দিলাম, হ্যাটার সার্কেল কি সেটা বুঝাই দিলাম। তারপর খ প্রাণী কোন পর্বে সেটা বৈশিষ্ট্য লিখবা। তারপর উপযুক্ত প্রাণীদের মধ্যে সিটার সাহায্যে চলাচল করে মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে, এগুলা লিখবা। ওকে, আমরা বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম। আবার দেখা হবে ইনশাল্লাহ। বাই বাই সবাইকে। ফুল, ফুল তো দেওয়া লাগবে না। ওকে, ওয়াসিন, তাওহিদ, আতকিয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে ওকে।